আম আজকের ক্লাসটা প্রথমেই বলে রাখি অনেক ইম্পর্টেন্টের বলতে এটার সিগনিফিকেন্স অনেক আছে। মানে আজকের ক্লাসটা একে তো আমাদের প্রথম ইংলিশ ফার্স্ট পেপার ক্লাস, সেকেন্ড কথা হচ্ছে আজকের ক্লাসের যেহেতু প্রথম ক্লাস আমাদের কিছু জিনিস ধরতে বা তোমরা কতটুকু বুঝো না বুঝো সেটা জানতে হচ্ছে আমার একটু একটু মানে খেয়াল করতে হবে আর কি। সো আজকের পড়াটা পড়ার পরে আমিও বুঝবো তোমাদের কি কি জায়গায় ল্যাকিংস আছে বা তোমরা কি কি জিনিস এক্সপেক্ট করো আমি আরো ইনপুট দেই, মানে আমি আমার পড়ানোর মধ্যে। সো ওটাও দেখা যাবে। আর আজকের টপিকটা বেশ ইন্টারেস্টিং। আমি তোমাদেরকে একটা লাস্টে বলতে লাস্টে না, মানে 2-3 মাস পরে, মানে আরো 1 মাস হয়তো পরে তোমাদেরকে আমি একটা স্ট্রাকচার দিব, ঠিক আছে? স্ট্রাকচারের মধ্যে কি দিব জানো? স্ট্রাকচারের মধ্যে আমি যে ইউনিটগুলা যে লেসনগুলো আছে এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট আর হচ্ছে সেমি ইম্পর্টেন্ট, মানে হচ্ছে 3 স্টার, দেন 2 স্টার, আর দেন লাস্টে কোনো স্টার না, এরকম করে আমি একটা তোমাদেরকে বক্স দিব। তো আজকেরটাকে কোথায় ফালানো যায়, সিন প্যাসেজ 1, 2 আর 3 এর উপর ডিপেন্ড করে। 2 আর 3 তেই আসে, 1 এ কখনোই পেপার ইউনিট 1 আর আমাদের আজকে যে টপিক সেটা হচ্ছে আসে না। তো সেজন্য আমি বলবো যে আজকের টপিকটা ইম্পর্টেন্ট, সেমি ইম্পর্টেন্ট বলা যায়। তো এটা দিয়ে এবং কিন্তু তাহলে এটা একলা কেন রাখলাম আপু? আমাদের তো রুটিনের মধ্যে লেখা ছিল যে একটার সাথে ইম্পর্টেন্টের সাথে আনইম্পর্টেন্টও থাকবে। বিকজ আমার মনে হয় তোমরা সবাই জানো প্রত্যেকটা ইউনিট এবং লেসনের মধ্যে সবচেয়ে বড় এটা সাইজের মধ্যে। সো এবং এটা যেহেতু সবচেয়ে বড়, এটাকে আমি কোনো কিছু বাদ দিয়ে পড়াই না। সো আমার অভ্যাসই কোনো কিছু বাদ দিয়ে না পড়ানো। তো আমি তোমাদেরকে পড়াবো, কিন্তু অবশ্যই আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট গুলা বলে দিব, কোন প্যাসেজটা, পুরো প্যাসেজের মধ্যে কোন অংশটা, কোন পার্টটা ইম্পর্টেন্ট বলে দিব। ওকে, তাহলে স্টার্ট করে দিই। ওয়েলকাম টু ইংলিশ আর এইচএসসি কোর্স পেপার 1। আজকে প্রথম ক্লাস 7। আই এম ইশু হোসেন ফ্রম ব্যাটলস অফ বায়োলজি। তাহলে শুরু করে দেই। ইংলিশ পেপার 1 আর ক্লাস 7 এর আজকের টপিক হচ্ছে ইউনিট 1 লেসন 1, যেটা বলছিলাম দ্য আনফরগেটেবল হিস্ট্রি। এটাকে আমি সেমি ইম্পর্টেন্ট বক্সে ফালাবো অ্যাকর্ডিং টু প্যাসেজ 1, 2, 3। সিন প্যাসেজ 1, 2, 3 তে কিরকম প্রশ্ন আসছে এখান থেকে এটার উপর ডিপেন্ড করে আমি এটাকে সেমি ইম্পর্টেন্টের বক্সে ফালাবো। আমি তোমাদেরকে বক্সটা ইনশাল্লাহ 1-2 মাসের মধ্যে দিয়ে দিব। আচ্ছা, তো আমরা একটা টপিক পড়লে অবশ্যই জানতে হবে সেটা থেকে কি কি জিনিস পড়তে হবে। সো হোয়াট উইল উই লার্ন ফ্রম দিস টপিক, যে আমরা আজকে যে এই টপিকটা পড়বো এটা থেকে আমরা কি কি পড়বো? পাস্ট হিস্ট্রি পড়বো। দ্য আনফরগেটেবল হিস্ট্রিতে একটা ইতিহাস, তো এই ইতিহাসের আগে যে কিছু একটা ঘটেছিল, তাই না? তারপরেই তো একটা শেখ মুজিবুর রহমানের যে এই ভাষণ, 7ই মার্চের ভাষণ, সেটা আমরা শুনতে পাই। তো এর পিছনে একটা কাহিনী আছে। তো আমরা সবসময় দেখেছি যে স্টার্ট করে সবসময় এই প্যাসেজ দিয়ে, বাট প্যাসেজের আগে তোমাদেরকে একটু তো পাস্ট হিস্ট্রি জানতে হবে। সো একদমই ছোট করে পুরা মানে বাংলাদেশের হিস্ট্রিটার 7 মার্চের আগ পর্যন্ত হিস্ট্রিটাকে আমি খুবই সংক্ষেপে খুবই ছোট করে লিখে আনছি। তারপর আমরা পড়বো 7 মার্চের স্পিচ, তারপরে সিন প্যাসেজ উইথ বাংলা মিনিং, এছাড়া পড়বো ওয়ার্ড মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম, এবং প্র্যাকটিস করব কোয়েশ্চেন অফ, মানে অ্যাজ কোয়েশ্চেন অফ সিন প্যাসেজ 1, 2, 3, যেভাবে আমাদের এই প্যাসেজটা দরকার যে যে জায়গায় আসতে পারে সেসব জায়গা হিসেবে প্র্যাকটিস করবো, এবং সামারি অফ দ্য হোল ক্লাস। যেহেতু আজকে ফার্স্ট আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের ফার্স্ট ক্লাস এবং সামনে অনেকগুলা ক্লাস আছে, 5-6 মাসে আমরা অনেকগুলা ক্লাস পাবো। সো আমাদেরকে একটু জানতে হবে, এই জন্য আজকে আমি একটু ডিটেলস বলে ফেললাম যে কিভাবে কিভাবে পড়াবো। আমি প্রত্যেকটাকে এরকম ভাগেই পড়াবো। ওকে, সো আমরা একটু আগে জানতে হবে পাস্ট হিস্ট্রিটা কি, বা যেটা নিয়েই পড়বো, আমরা যে টপিকটা নিয়ে পড়বো সেটার হিস্ট্রিটা তো অবশ্যই আমাদেরকে জানতে হবে। তো এখানে যেহেতু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণ, এটার জন্য আমাদের আগে জানতে হবে 7 মার্চ এর আগ পর্যন্ত কি কি হয়েছিল, যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বা আমাদের বাঙালিকে একচ্ছত্রভাবে নিজেদের স্বায়ত্তশাসন বা নিজেদের দাবি, মানে নিজেদের অধিকার আদায়ের জন্য এভাবে সোচ্চার করেছিল। এর পিছনে তো অবশ্যই একটা ইতিহাস আছে, তাই না? 7 মার্চের আগ পর্যন্ত। তো ওটা একটু দেখে নিই। বর্তমান বাংলাদেশ, যেটা আমরা এখন বর্তমান বাংলাদেশ বলছি, সেটা আগে ছিল ভারতবর্ষের একটা অংশ। পুরো
পৃথিবীতে একটা অংশ ছিল ভারতবর্ষ নামে, সেখানের মধ্যে ছিল বাংলাদেশ, বর্তমান বাংলাদেশটা। তো এই ভারতবর্ষ বিভিন্নভাবে মানুষের যাত্রা শুরু হয় আর্যদের মাধ্যমে, এবং এরকম বিভিন্ন ধাপে ধাপে অনেক যাত্রা টাত্রা হয়, অনেকেই আসে। এরপরে আসে যারা বিভিন্ন নবাবরা, বিভিন্ন সুলতানরা আসে, রাজা সুলতান, এরপরে লাস্টে নবাবরা আসে। তো এবং পরবর্তীতে আমরা তো জানি যে শেখ আমাদের সিরাজউদ্দৌলা, নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে যে কোম্পানি শাসন বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেটাকে আমরা বলছি, ইংরেজরা আর কি, ব্রিটিশদের শাসন যেটা শুরু হয়। তো ব্রিটিশ শাসনও আমাদের বাংলাদেশ বহু বছর শাসিত ছিল। শাসিত থাকার পরে 1947 সালে ভারত পাকিস্তান ভাগ হয়ে যায় দ্বিজাতি তত্ত্বর ভিত্তিতে। দ্বিজাতি তত্ত্ব মানে দুইটা জাতি, অর্থাৎ দুইটা ধর্মের ভিত্তিতে। তোমাদের মনে প্রশ্ন আসে কিনা জানি না, আমার ছোটবেলা কি তোমাদের বয়সে থাকাকালীনই আমার মাঝে মাঝে মনে হতো যে কি আসলে মানে এরকম কেন, আমাদের আশপাশে তো ভারত, তো আমাদেরকে আবার পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে, এটা কেন বলে? বিকজ খেয়াল করো, ভারতবর্ষটাকে ধর্মের ভিত্তিতে ভাগ করা হয়েছিল, যার কারণে হিন্দু ধর্ম ভারত, এই জন্য অরেঞ্জ কালার যেটা দেখতে পাচ্ছ এটা ভারত, আর এখানে যে গ্রিন কালার দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার পশ্চিম পাকিস্তান, এবং পূর্ব দিকে আছে ভারতের পূর্ব পাকিস্তান। তো এই দুই জায়গায় আবার মুসলিম শাসন দেখে, মুসলিম রাষ্ট্র দেখে এই দুটোকে একসাথে একটা দেশ করা হয়েছে পাকিস্তান, যার পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান দুটো ভাগ হয়েছে। এই পূর্ব পাকিস্তানই আমাদের বর্তমান বাংলাদেশ, আর এই পশ্চিম পাকিস্তান হচ্ছে পাকিস্তান হয়। তো যেহেতু ধর্মের ভিত্তিতে ভাগ করা হয়, এজন্য আমাদের আশপাশে পাকিস্তান নাই, ভারত, কিন্তু আলটিমেটলি মানে আমাদের পাকিস্তানের সাথে যুদ্ধ হয়। ওকে, সো এতটুকুন বুঝতে পেরেছি যে ব্রিটিশ শাসন অনেক বছর শাসিত ছিল। তারপর 1947 সালে ভারত আর পাকিস্তান ভাগ হয়ে যায়। ভাগটা হয় ঠিক এভাবে, ধর্মের ভিত্তিতে ভাগ হয়। এই পশ্চিম পাকিস্তান যেটা দেখতে পাচ্ছ, এই যে বড় অংশ, এই বড় অংশটা ছোট অংশটাকে অবহেলা করতে থাকে বিভিন্ন দিকে, বিভিন্ন কাজে, পড়াশোনা, শিক্ষা, চাকরি, সব ক্ষেত্রে অবহেলা করতে থাকে। এবং পশ্চিম পাকিস্তানের যে নেতারা থাকে, খেয়াল করো, পশ্চিম পাকিস্তানের যে নেতারা থাকে তারা সব কাজে পূর্ব পাকিস্তানের নেতাদেরকে অবহেলিত করতে থাকে। ঠিক আছে, তো বিভিন্নভাবে নেতাদেরকে অবহেলিত করতে থাকে, যার কারণে পূর্ব পাকিস্তানের যে নেতারা ছিল তৎকালীন, যে অনেক প্রোগ্রেসিভ কিছু নেতা ছিলেন, সেই নেতারা 1949, দেখো 47-এ ভাগ হয়, তারপর 49-এ কিন্তু আওয়ামী মুসলিম লীগ, এই যে আমরা বারবার প্যাসেজটাতে আওয়ামী লীগ পড়বো, দেখো এটার কিন্তু একটা অবশ্যই আগে স্টোরি আছে না, একটা ব্যাক স্টোরি তো আছে। তো 1949 সালে এরকম পূর্ব পাকিস্তানের নেতারা যারা অবহেলিত ফিল করছিল, তারা পরবর্তীতে নিজেরা একটা রাজনৈতিক দল গঠন করে, যেটার নাম রাখেন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। বিভিন্নভাবে পরবর্তীতে সেটা আওয়ামী লীগ হয় আর কি। তো দেখো, এই আওয়ামী মুসলিম লীগটা কিন্তু অনেক স্ট্রং ছিল। এখন এই আওয়ামী লীগের গুরুত্ব কি? 1949-এ তারা গঠিত হয়, কিন্তু 1952 সালের ভাষা আন্দোলনের পর, তো 52-র ভাষা আন্দোলনেও তাদের অনেক অবদান ছিল আওয়ামী লীগের। এরপরে 52-র ভাষা আন্দোলন হয়ে যাওয়ার পর, যেখানে আমাদের অনেক শহীদ হয়, তারপরও আমরা আমাদের ভাষাটাকে অর্জন করতে পারি, মাতৃভাষা হিসেবে বাংলাকে অর্জন করতে পারি, এবং রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে অর্জন করতে পারি। সেই ভাষা আন্দোলনের পর 1954 সালে পূর্ব পাকিস্তান পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ঠিক আছে, মানে শুধু এই পূর্ব পাকিস্তান পরিষদে একটা নির্বাচন অনুষ্ঠিত হয়। এখন নির্বাচন অনুষ্ঠিত হওয়া মানে কি? একটা ক্ষমতা আসবে, একটা পাওয়ার আসবে, তাই না? একটা সরকার গঠন হবে, এটা তো খুবই ইম্পর্টেন্ট জিনিস। তো 1954 সালে যে নির্বাচনটা অনুষ্ঠিত হয়, সেখানে আওয়ামী লীগ, যেটা আওয়ামী মুসলিম লীগ আরো 3টা দল মিলে, মানে আরো কয়েকটা দল মিলে একটা পুরো একটা মানে যুক্ত হয়ে একটা দল গঠন করে, যেটার নাম রাখে যুক্ত ফ্রন্ট। তাহলে এটার নাম কি হয়? যুক্ত ফ্রন্ট। তো এই যুক্ত ফ্রন্টটা কিন্তু নির্বাচনে জেতার পরেও, মানে তারা জয়লাভের পরেও পশ্চিম পাকিস্তান তাদেরকে ক্ষমতা হস্তান্তর করে না। দেখো, আমাদের থেকে কিন্তু আমরা যে মানে আমাদের অধিকার আদায়ের জন্য আমাদের যে
আমরা যে এত ফুঁসেছিলাম, কেন ফুঁসেছিলাম? এই যে এই সব কারণে ফুঁসেছিলাম। দেখো, আমরা 1954 সালে আমাদের আওয়ামী মুসলিম লীগ পূর্ব পাকিস্তানের নির্বাচনে কিন্তু জয়লাভ করে, তারপরেও তাদেরকে বিভিন্নভাবে বিলুপ্ত, ওই নির্বাচনটাকে বিলুপ্ত ঘোষণা করে দেয় তারা। এবং এই জয়লাভ মানে এই মানে তাদের যে মানে এই জেতা, যে বিজয়টা, এটাকে কোনো গুরুত্বই দেয় না তারা, এবং পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের হাতেও ক্ষমতাও দেয় না, হস্তান্তর করে না। সো এটা একটা ধাক্কা গেল। আবার এর বিরুদ্ধে 1966 সালে, মানে এর বিরুদ্ধে ছোট ছোট আন্দোলন তো হচ্ছিলই, সাথে 1966 সালে 5 ফেব্রুয়ারি, 66 সালে কত ফেব্রুয়ারি, 5 ফেব্রুয়ারিতে একটা ঘটনা হয়। কি হয়? পাকিস্তানের লাহোরে গিয়ে, দেখো আমরা কিন্তু পূর্ব পাকিস্তান এ পাশে, পশ্চিম পাকিস্তান ওই পাশে, ওইখানে লাহোর, তো লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দল, ওখানে আবার যে বিরোধী রাজনৈতিক দলগুলো আছে তাদের সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন, তিনি 6 দফা দাবি পেশ করেন। এটাও তোমরা আমাদের যে প্যাসেজটা আছে ওটাতে পাবা একটা, যে 6 দফা। আচ্ছা, আভা জিজ্ঞেস করছে যে আপু চারটা দল মিলাই কি যুক্ত ফ্রন্ট? ইয়েস, 4টা দল মিলাই যুক্ত ফ্রন্ট হয়। আওয়ামী লীগ মেইন থাকে, আওয়ামী লীগ সহ কৃষক শ্রমিক পার্টি, নেজামি ইসলামী, এরকম আরো মানে 3টা থাকে, টোটাল 4 জন মিলে হচ্ছে যুক্ত ফ্রন্ট গঠন করে, 4টা দল মিলে। আচ্ছা, তো যেখানে ছিলাম কাহিনীতে, 1966 সালে আমরা কিন্তু এখন কাহিনীর ভিতরে ঢুকে যেতে হবে। আমরা মনে করো যে আমরা এখন এখানে আছি, এই প্লটের মধ্যে আছি আমরা। আচ্ছা, তো 1966 সালে 5 ফেব্রুয়ারি পরবর্তীতে শেখ মুজিবুর রহমান লাহোরে যান, এবং লাহোরে গিয়ে ওখানে বিভিন্ন সম্মেলনে গিয়ে তিনি 6 দফা দাবি পেশ করেন। এর মধ্যে মেইন দাবি যেটা ছিল সেটা ছিল পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন। স্বায়ত্তশাসন মানে নিজেদের একটা শাসন ব্যবস্থা। যেহেতু আমরা জিতেছি, আমরা জয়লাভ করেছি, তারপর আমাদেরকে ক্ষমতা হস্তান্তর করা হচ্ছে না। সো এটার জন্য উনি একটা দাবি পেশ করেন, 6 দফা দাবি, এবং তার সেই দাবির আন্দোলন হিসেবে 7 জুনে 1966 সালের 7 জুন দেশব্যাপী তীব্র গণ আন্দোলন হয়, হরতাল হয়, বিক্ষোভ হয়। কিন্তু আওয়ামী লীগের এই ডাকা হরতালে 7 জুন পুলিশ এবং ইপিআর এর গুলিতে অনেকে শহীদ হন। এই জন্য এই 7 জুনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা আমরা আমাদের প্যাসেজে পাবো। 7 জুনটা কেন ইম্পর্টেন্ট দেখো, শেখ মুজিবুর রহমান তো 5 ফেব্রুয়ারিতে এবং অন্যান্য আরো কয়েকদিন মার্চেও উনি হচ্ছে 6 দফা দাবি পেশ করেন। কিন্তু এরপর মানে আমাদের বাংলাদেশে, মানে তৎকালীন বাংলাদেশে 7 জুন এরপর একটা বিরাট আন্দোলন হয়, এই দাবির পক্ষে একটা গণ আন্দোলন হয়। অনেক মানুষ অনেক ছাত্রছাত্রী নামে রাস্তায়, তখন তাদের উপর গুলি বর্ষণ করে কিন্তু অনেকটি শহীদ পর্যন্ত করে দেয় তারা। সো এইটা একটা হচ্ছে আমাদের ক্ষোভ, অবশ্যই এটা একটা আমাদের গ্রিফ ছিল, একটা সরো ছিল। এরপরে দেখো 1970 সালে, এটা গেল 66 সালের ঘটনা, এবার আসি 1970 সাল। ঠিক আছে, 1970 সালে কি হয় দেখো, পাকিস্তানে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। তাহলে একটু খেয়াল করে ছবিতে, 1954 সালে পূর্ব পাকিস্তান পরিষদের একটা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়, যেটাতে কিন্তু যেটাতে আওয়ামী লীগ একটা যুক্তফ্রন্ট দল গঠনের মাধ্যমে তারাই জিতে, কিন্তু তারপরে ক্ষমতা হস্তান্তর করা হয় না। এরপর 1970 সালে আসলাম আমরা, এরপর 66 সালে তো এর বিরুদ্ধে আন্দোলন হয়। 70 সালে কি হয় দেখো, পুরো পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান, এই টোটাল পাকিস্তানে একটা প্রথমবারের মতো হিসেবে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়, পুরো পাকিস্তান মিলিয়ে একটা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে আওয়ামী লীগ অভূতপূর্ণ সাফল্য লাভ করে জয়ী হয়। মানে এই নির্বাচনে আওয়ামী লীগ জিতে, মানে এত জেতার পরেও দেখো পশ্চিম পাকিস্তানের শাসকরা কেমন, পশ্চিম পাকিস্তানের শাসক ইয়াহিয়া খান ও জুলফিকার আলী ভুট্টো মেনে নেয় না। তারা বলে যে এই নির্বাচন আমরা মানি না, এবং এই নির্বাচন আমরা মানি না বলে তারা কিন্তু ক্ষমতাও হস্তান্তর করে না। দেখো, তাহলে তো নির্বাচন হওয়ার কোনো গুরুত্বই থাকলো না। নির্বাচন হওয়ার পেছনে উদ্দেশ্য হচ্ছে যে জিতবে সে দলকে অবশ্যই তার হাতে ক্ষমতা দিতে হবে, এবং ক্ষমতা দিলে আমাদের পূর্ব পাকিস্তানের একটা স্বায়ত্তশাসন তখন চলে আসতো। কিন্তু জেতার পরেও আওয়ামী লীগ অভূতপূর্ণভাবে জয়লাভের পরেও পাকিস্তানের শাসক ইয়াহিয়া খান এবং জুলফিকার আলী ভুট্টো সেটা মেনে নেয়নি এবং ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকার জানায়। তাহলে 70 সালে পুরো পাকিস্তানের একটা নির্বাচন হয়, সেটাতেও ক্ষমতা হস্তান্তর করতে দেয় না। তাহলে দুবার কিন্তু আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। দেখো, এই যে শেখ মুজিবুর রহমান, এই ছবিটা হচ্ছে 1966 সালে লাহোরে ওনার 6 দফা দাবির ব্যাপারে যে উনি বক্তব্য রাখেন সেটা।
আচ্ছা, তাহলে এতটুকুন পর্যন্ত আমরা বুঝেছি, 1970 সালে পর্যন্ত কাহিনী আমরা বুঝে গিয়েছি। ওকে, এবারে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে 1971 সালের এবারে কি ঘটনা হয়েছে। 1970 সালের ডিসেম্বরের দিকে নির্বাচনটা হয় এবং এই নির্বাচনে আওয়ামী লীগের জয়লাভের পরেও তাদেরকে ক্ষমতা দেওয়া হয় না বলে এর কারণে পরবর্তীতে 1971 সালের মার্চে বঙ্গবন্ধু সারা দেশে অসহযোগ আন্দোলন ডাক দেয়। অসহযোগ আন্দোলন যেটা মানে হচ্ছে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে উনি ডাক দেন মার্চের দিকে, এবং 7 মার্চ 2 মার্চ থেকে শুরু হয় এবং 7 মার্চে উনি মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার রেসকোর্স ময়দান, যেটা বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান নামে পরিচিত, সেই জায়গায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, যা ঐতিহাসিক 7 মার্চের ভাষণ নামে পরিচিত। ভেরি ইম্পর্টেন্ট, তোমাদেরকে বাংলায় কেন আমি এই জিনিসটা আনলাম এবার বলি, কারণ পাস্ট হিস্ট্রিটা তুমি যদি একটু বাংলায় জানো না, তোমার কাছে অনেক সহজ হয়ে যাবে ইংলিশে জানার আগে। ইংলিশের ওইটাকে তো আমরা বাংলায় কনভার্ট করব, কিন্তু ব্যাপারগুলো বুঝতে হবে, ঠিক আছে? তাহলে কি হলো, তাহলে 1971 সালে মার্চে ওই যে আমাদেরকে ক্ষমতা দেওয়া হলো না জেতার পরেও, এজন্য মার্চ মাসে একটা অসহযোগ আন্দোলনের ডাক দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং 7ই মার্চ উনি ঢাকার রেসকোর্স ময়দান, যেটা বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান নামে পরিচিত, সেখানে জাতির উদ্দেশ্যে অসংখ্য মানুষের উদ্দেশ্যে তিনি ভাষণ দেন, যেটা 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ নামে পরিচিত। এই ভাষণে তিনি 4টা শর্ত পূরণ করার কথা বলেন, যেটা পূরণ করলে তিনি বলেছেন যে তিনি অধিবেশনে যোগ দিবেন, ঠিক আছে? এখন চারটা কথা কি ছিল? এই 4টা কথা ছিল: অবিলম্বে মার্শাল ল। হোয়াট ইজ মার্শাল ল বা মার্শাল আইন কি? সেটা হচ্ছে সামরিক আইন, সামরিক মিলিটারিদের যে আইন, সামরিক আইন প্রত্যাহার করতে হবে। সামরিক বাহিনীর লোকদেরকে ব্যারাকে ফিরে যেতে হবে। ব্যারাক মানে হচ্ছে তাদের যে সেনানিবাস আছে সেখানে ফিরে যেতে হবে, কেননা তারা তো সাধারণ মানুষের ওপর গুলি চালাচ্ছিল, এই জন্য তাদেরকে প্রত্যাহার করতে হবে এবং সে আইনটাকে প্রত্যাহার করতে হবে এবং সে সমস্ত লোকদেরকে সেনানিবাসে ফিরে যেতে হবে। এরপর যে গণহত্যাগুলো হয়েছে, দেখো অনেকগুলো গণহত্যা কিন্তু এর মাঝে হয়ে গেছে, 66-তে হয়েছে, 69-এ হয়েছে। তো এই গণহত্যার তদন্ত করতে হবে এবং গণপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। মানে কি, এই যে আওয়ামী লীগ কতবার জিতলো, ক্ষমতা তো হস্তান্তর করা হলো না, সো যে গণপ্রতিনিধি আছে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এই 4টা কথা ছিল, 4টা শর্ত, যেটা আমাদের শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন। এবং এই ভাষণটা দেখো কতক্ষণ স্থায়ী হয়েছে, শুরু হয়েছে 2টা 45 মিনিটে, শেষ হয় বিকাল 3টা 3 মিনিটে। তাহলে 2টা 45, এখান থেকে 3টা পর্যন্ত 15 মিনিট, আর 3টা 3 মানে আরো 3 মিনিট, টোটাল 18 মিনিট এই ভাষণটা স্থায়ী হয়। তাহলে এতটুকুন আমরা বুঝতে পেরেছি, এই ভাষণটা টোটাল 18 মিনিট স্থায়ী হয়। এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চে এই ভাষণটা দেন। এখানে আমাদের বিভিন্ন কথা, যে অনেক উল্লেখযোগ্য যে কথা আছে সেটা আমরা জানতে পারি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, যে ভাষণ এখনো প্রতিধ্বনিত হয় 7ই মার্চ, আমরা এটা শুনতে পাই কিন্তু, তাই না? সো এই ব্যাপারগুলো এবারে ক্লিয়ার হলো। মানে এখন 6 দফা দাবিটা কি জিনিস, 6 দফা দাবি কি? আমাদের পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের জন্য একটা দাবি করেন যে আমাদের পূর্ব পাকিস্তানকে আলাদা শাসন দিতে হবে। সো এখন এই পয়েন্টগুলো কি জিনিস, এগুলো তো আমরা বুঝতে পারতেছি, তাই না? প্যাসেজের মধ্যে এখন এটা আসলে আমরা পারবো, বুঝে নিতে পারবো। আচ্ছা, সো এই 18 মিনিটের ভাষণটাকে আমি এখানে একটা ভিডিও রেখেছি, 7th মার্চের স্পিচ। একটু বঙ্গবন্ধুর আদলে, মানে বঙ্গবন্ধুর মুখ থেকে ভাষাগুলা একটু শুনলে অনেক ভাল লাগবে। বাট 18 মিনিটের ভাষণ তো আর তোমাদেরকে দিতে পারি না, তোমরা চাইলে 18 মিনিটের ভাষণই দেখে নিতে পারো। আর আমি এখানে যেটা দিচ্ছি সেটা হচ্ছে অল্প একটু ভাষণ, কিন্তু এটা একটু দেখে নিও। এখন একটু দেখো। প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আচ্ছা, সো এটা ছিল আমাদের 7ই মার্চের ভাষণ, এবং ভাষণটা শুনলে কিন্তু অনেক গুজবাম্পস হয়, গায়ে লোম, মানে গায়ে কাটা দিয়ে ওঠে এরকম, বিকজ মানে অনেক কথাগুলো অনেক টাচি, এবং স্টোরিটা শুনলে তোমরা নিজেরাও ফিল করতে পারবা যে ওই সময়ের কার ঘটনাটা আসলে কতটা প্যাথেটিক ছিল। ওকে,
সো আমরা এবারে যে জিনিসটা করব সেটা হচ্ছে প্যাসেজটা পড়ব, ঠিক আছে? আমাদের দ্য আনফরগেটেবল হিস্ট্রি এইটার পুরো আমাদের লেসন 1 পুরোটার, ঠিক আছে, পুরোটার আমরা 7টা পার্ট করেছি। পার্ট 1 থেকে পার্ট 7 পর্যন্ত 7টা পার্ট করেছি এবং কিছু কিছু পার্ট ইম্পর্টেন্ট যেটা থেকে সিন প্যাসেজ এসেছে আগের সালে প্রশ্নতে। সো যেটার জন্য আমি সেমি ইম্পর্টেন্ট বলছি এই টপিকটাকে, বা এই দ্য আনফরগেটেবল হিস্ট্রি এটাকে সেমি ইম্পর্টেন্ট বলছি, ফুললি ইম্পর্টেন্ট বলছি না। সো এই পার্ট কয়টা আছে? পার্ট আছে টোটাল 7টা। এবার খেয়াল করো 7টা পার্ট কিন্তু এখন পড়বো। আমি কিন্তু ইচ্ছা করলে শুধু ইম্পর্টেন্ট স্পিচগুলো পড়ে যেতে পারতাম, ইম্পর্টেন্ট প্যাসেজ অংশটা পড়ে যেতে পারতাম, কিন্তু না, আমার কথা হচ্ছে তুমি একটা জিনিস পড়বা, তোমাকে পুরো স্টোরিটা পড়তে হবে, স্টোরিটার ভিতরে ঢুকতে হবে। মনে করো তুমি এই যে সংগ্রামের ছবিগুলো দেখালাম তোমাকে, মনে করো আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি, ঠিক আছে? এখানে দাঁড়িয়ে আছি, এই যে হয়তো দেখো এই জায়গায় হয়তো কাকে দেখবো, ধরো এই জায়গায় হয়তো আভা আছে, এই জায়গায় নাসিম আছে, আমি যাদের নাম ফার্স্টে দেখতেছি তাদের নামই বলতেছি, এই জায়গায় অনিক আছে, ধরো এরকম এরকম আমরা এখানে সবাই একসাথে দাঁড়িয়ে বঙ্গবন্ধু ভাষণটা রিয়েলি শুনতেছি। তো এই 18 মিনিটের ভাষণ যেটা, সেটাকে আমি টোটাল 7টা পার্টে ভাগ করেছি, যেটা আমাদের লেসনে ছিল। 7টা পার্ট যদি আমরা ঠান্ডা মাথায় পড়ি না, আমরা মানে যদি পড়ি, তাহলে আমাদের যে ইম্পর্টেন্ট অংশটা আছে সেটা তো কভার হবেই, সেটা আরো ভালো করে আমাদের আয়ত্ত হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা স্টার্ট করে দেই। এবারে আমরা যে পোর্শনটা পড়বো সেটা হচ্ছে, স্লাইডটা কি ক্লিয়ার আসতেছে এবারে? দেখো একটু তোমরা। হ্যাঁ, একটু সেটিংসের রেজলিউশন বাড়িয়ে দেখো। আর এখন ক্লিয়ার লাগছে তো? তখন হয়তো বারবার ডিস্টরশন হচ্ছিল, কোনো কারণে হতে পারে। এখন কি ক্লিয়ার আসছে? একটু জানাও আমাকে। আচ্ছা, আকিব বলেছে আপু ক্লিয়ার, সব বিশ্বাস করলাম। ওকে, ফারহানা বলেছে ক্লিয়ার, ঠিক আছে, স্টার্ট করছি তাহলে। আমরা এখন কি পড়বো? আমরা এখন আমাদের যে এই বিখ্যাত 7 মার্চের ভাষণ, মনে করো আজ আমরা সেখানে উপস্থিত, সেখানে দাঁড়িয়ে আমরা শুনবো। সো অবশ্যই এটা বাংলায় তো পড়তেই হবে, তাই না? আমি যে জায়গাগুলোকে কালার করে দিয়েছি সে জায়গাগুলো কি মনে হয়? ওগুলার আমি মিনিং দিয়ে দিয়েছি, ঠিক আছে? ওগুলার আমি মিনিং দিয়ে দিয়েছি, ওয়ার্ড মিনিং গুলো দিয়ে দিয়েছি, এবং সাথে কিছু যেগুলোর দরকার এরকম সিনোনিমস গুলো অ্যাড করে দিয়েছি, যেগুলোর সিনোনিমস দরকার আর কি, মোটামুটি ওগুলোর সিনোনিমস গুলো আমি অ্যাড করে দিয়েছি। তো কেন সিনোনিমস দরকার এটাও আমরা পরে বলবো। সো আচ্ছা, ঠিক আছে, এখন শুরু করে দেই তাহলে। ওকে, আমার ভাষায় কথাগুলো হয়তো ভালো লাগবে না, মানে তো যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষায় হয়তো শুনতে তাহলে অনেক ভালো লাগতো। তো যাই হোক, চেষ্টা করব যেন সুন্দর করে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করতে পারি। মাই ব্রাদার্স, আমার ভাইয়েরা, আই স্ট্যান্ড বিফোর ইউ টুডে উইথ আ হার্ট ওভারফ্লোয়িং উইথ গ্রিফ। ঠিক আছে, কথাটা হচ্ছে আমি আজকে তোমাদের সামনে দাঁড়িয়ে আছি, বা বলতে পারো হাজির হয়েছি একটি দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি হাজির হয়েছি। তাহলে ওভারফ্লোয়িং যেটা, সেটা হচ্ছে ভারাক্রান্ত বা উপচে পড়ছে, ওভারফ্লো করছে, এরকম একটা অর্থ। ভারাক্রান্ত এটা একটা অ্যাডজেক্টিভ। গ্রিফ হচ্ছে দুঃখ, তাই না? দুঃখ, সরো, পেইন, এই টাইপের বলতে পারো, এটার সিনোনিমস। তারপর আসি, ইউ আর ফুললি অ্যাওয়্যার অফ দ্য ইভেন্টস দ্যাট আর গোয়িং অন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দেয়ার ইম্পোর্ট। এটার অর্থ হচ্ছে তুমি পুরোপুরি ব্যাপারটা, ঘটনাটা সম্পর্কে অ্যাওয়্যার মানে সতর্ক বা সচেতন, মানে এখানে বলছে যে তুমি পুরো ব্যাপারটাই যা হচ্ছে সেটা সম্পর্কে জানো এবং বুঝতে পারছো। মানে তুমি তো না, অ্যাকচুয়ালি যখন শেখ মুজিবুর রহমান বলেছিলেন তার ভাষায় এরকম ছিল যে আপনারা সবই জানেন এবং বুঝেন। ওনার 18 মিনিটের ভাষণ উনি বলেছিলেন। দেয়ার ইম্পোর্ট মানে এর অর্থ, ঠিক আছে? আমাদের যে গ্রিফটা হচ্ছে এটার অর্থটা কি? ইম্পোর্ট মানে হচ্ছে এখানে অর্থ হিসেবে ইউজ হচ্ছে, বা সিগনিফিকেন্স অর্থে ইউজ হচ্ছে। ওকে,
We have been trying to do our best to cope with the situation. আমরা আমাদের মতন সর্বাত্মক চেষ্টা করছি এই সিচুয়েশনটা মানে এই পরিস্থিতিটাতে খাপ খাইয়ে নিতে। কোপ উইথ মানে তো খাপ খাওয়ানো। অ্যান্ড ইয়েট আনফর্চুনেটলি, তারপরও আনফর্চুনেটলি মানে কি দুঃখের বিষয় বা দুঃখজনক যে দ্য স্ট্রিটস অফ ঢাকা, চিটাগাং, খুলনা, রাজশাহী অ্যান্ড রংপুর আর আওয়াশ উইথ দ্য ব্লাড অফ আওয়ার ব্রাদার্স। ঠিক আছে, এটার মানে কি? এটার মানে হচ্ছে রাজপথ ঢাকা, চিটাগাং, খুলনা, রাজশাহী ও রংপুরের রাজপথ বা রংপুরের রাস্তা আজ রক্তে রঞ্জিত, আমার ভাইদের রক্তে রঞ্জিত। ঠিক আছে, এখানে বলতে রঞ্জিত বা রক্তিম আওয়াজ বলতে এটা বোঝানো হচ্ছে, এটা একটা অ্যাডজেক্টিভ। এরপর আসি, দ্য পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট টু বি ফ্রি। বাংলার মানুষ আজ কি চায়? মুক্তি চায় না? দ্য পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট টু লিভ, বাংলার মানুষ বাঁচতে চায়। দ্য পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট দেয়ার রাইটস, রাইটস মানে অধিকার, তাহলে বাংলার মানুষ আজ তাদের অধিকার চায়। হোয়াট হ্যাভ উই ডান দ্যাট ওয়াজ রং, কি করেছিলাম আমরা যেটা ভুল ছিল? আফটার দ্য ইলেকশনস দ্য পিপল অফ বাংলাদেশ ভোটেড অ্যাজ ওয়ান ফর মি ফর দ্য আওয়ামী লীগ। এই যে আমরা যে পাস্ট হিস্ট্রিটা পড়লাম, এখন এই জিনিসটা বোঝা খুবই সহজ হয়ে গেছে না? এখন এখানে কি বললো যে নির্বাচনের পর, ইলেকশন মানে নির্বাচনের পর বাংলাদেশের মানুষ আমাকে ভোট দিয়েছে, আওয়ামী লীগকে ভোট দিয়েছে, এরকম বুঝিয়েছে। we were to sit in the national assembly, আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি মানে জাতীয় অধিবেশনে বসার কথা ছিল। ড্রাফট আ কনস্টিটিউশন ফর আওয়ারসেলভস দেয়ার, ড্রাফট মানে রচনা করা, তো একটা সংবিধান, কনস্টিটিউশন এখানে একটা সংবিধান রচনা করার কথা ছিল আমাদের জন্য। অ্যান্ড বিল্ড আওয়ার কান্ট্রি, এবং আমাদের দেশকে গঠন করার কথা ছিল। দ্য পিপল অফ দিস ল্যান্ড উড দেয়ার বাই গেট, যদি এটা হতো আর কি, এজন্য বলেছে যে দ্য পিপল অফ দিস ল্যান্ড, এখানের এই দেশের বা এখানের মানুষ তাহলে ইকোনমিক, আর্থিক, পলিটিক্যাল, রাজনৈতিক অ্যান্ড কালচারাল ফ্রিডম, মানে কি ইকোনমিক মানে আর্থিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক হচ্ছে স্বাধীনতা পেত। ঠিক আছে, সাংস্কৃতিক স্বাধীনতা বা সাংস্কৃতিক মুক্তি এদেশের মানুষ পেত। বাট ইট ইজ উইথ রিগ্রেট, কিন্তু এটা দুঃখের বিষয়, দ্যাট আই হ্যাভ টু রিপোর্ট ইউ টুডে, আমার আপনাদের জানাতে হচ্ছে যে we have passed through 23 tragic years, আমরা পার করে এসেছি কত? 23 ট্র্যাজিক, দুঃখের বছর বা কষ্টের বছর। ঠিক আছে, বা অত্যাচারের বছর পার করে এসেছি, এটা আমাদের 23 বছরের ইতিহাস বলা হচ্ছে, অত্যাচারের বছর। Bengal's history of those years is full of stories of torture inflicted on our people, মানে বাংলার এই ইতিহাস, সেই বছরগুলোর ইতিহাস পরিপূর্ণ বিভিন্ন আমাদের মানুষের উপর হয়ে যাওয়া বিভিন্ন অত্যাচারের গল্পে, যা বা এভাবে বলতে পারো বিভিন্ন অত্যাচারের গল্পে তা পরিপূর্ণ, যেটি আমাদের মানুষের উপর করা হয়েছিল বা যে নির্যাতন করা হয়েছিল আমাদের মানুষের উপর। টর্চার মানে অত্যাচার, আর নির্যাতন করা বলতে বোঝাচ্ছে ইনফ্লিক্টেড। অফ ব্লাড শেড বাই দেম রিপিটেডলি, মানে এই মানুষের রক্ত শেড মানে ঝরানো হয়েছে বা এখানে ঝরেছে, এভাবে বোঝাচ্ছে যে রক্ত ঝরেছে বারবার, রিপিটেডলি বারবার। ঠিক আছে, 23 years of a history of men and women in agony, agony মানে হচ্ছে পেইন বোঝায়, পেইন বা কষ্ট। তো এই 23 বছরের ইতিহাস আমাদের মানে এদেশের নরনারীদের দুঃখের ইতিহাস, কষ্টের ইতিহাস। ঠিক আছে, তাদের আর্তনাদের ইতিহাস। ওকে, সো এই গেল আমাদের ফার্স্ট পার্ট। ঠিক আছে, ফার্স্ট পার্টটা কমপ্লিট। আপু আসলে যদি বঙ্গবন্ধুর ভাষণ সামনাসামনি শুনতাম তাহলে আজ নিজেকে ধন্য মনে হতো।
আচ্ছা, সামনাসামনি শুনতে পারো নাই, এখন শুনে নিবা, সমস্যা তো নেই। শোনো, দেশের জন্য করার জন্য কোনো কিছুই তো শেষ হয়নি। ইনফ্লিক্টেড মানে হচ্ছে তোমার নির্যাতন, এটা হচ্ছে করা হিসেবে বোঝাচ্ছে। দেখো, ইনফ্লিক্ট মানে হানা বা যন্ত্রণা দেওয়া বা নির্যাতন করা, এরকম টাইপের আর কি। হানা দেওয়া আর কি, এই যে নির্যাতন যেটা, সেটা হানা হানা দিয়েছে, এরকম অর্থে বোঝাচ্ছে, আমাদের মানুষের উপর হানা দিয়েছে। ওকে, সো এখানে আমি অনেকগুলো ওয়ার্ড তো দিয়েছি, সেই ওয়ার্ডগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ। এই ওয়ার্ডসগুলার সাথে ওয়ার্ডস মিনিংস আছে, মিনিংসগুলো পড়বা। আমি এগুলাই কেন দিয়েছি বলতে পারতা যে আপু সবগুলা কেন দেন নাই। আচ্ছা, সবগুলা কি দেওয়ার দরকার আছে? সত্যি করে বলো তো, সবগুলো আমার মনে হয় না দেওয়ার দরকার, এই জন্যই আমি দেইনি। আচ্ছা, রেবেকা এখন এসেছো, ওয়ালাইকুম সালাম। এবারে আসি আমরা পার্ট 1 এর তাহলে ওয়ার্ড মিনিংস গুলা। তোমরা একটা ছবি তুলে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে, স্ক্রিনশট নিয়ে নাও। এভাবে করে তোমরা তোমাদের বইয়ের উপরে পড়ে ফেলবা, বইয়ের উপরে দাগিয়ে, এগুলো আমি যেগুলো কালার করেছি এগুলো হচ্ছে দাগিয়ে ওগুলোর উপরে অর্থগুলো লিখে নিবা। অ্যাডজেক্টিভ কোনটা, নাউন কোনটা, এখন আমাকে বলো। আমরা যে প্রথম 6টা ক্লাস পার্ট অফ স্পিচের উপর নিয়েছি, অনেকের দুঃখ হয়েছিল যে কেন পর আমাকে অনেকে নক করেছে, আপু কেন পর এতগুলো সেকেন্ড পেপার, মনে হয় সেকেন্ড পেপার ফার্স্ট পেপার মিলিয়ে নিলে ভালো হয়। এবার আপনারা বলেন, আমি তো মিলিয়েই নিব সামনে থেকে, কিন্তু প্রথমেই কেন আমি 6টা ক্লাস পার্ট অফ স্পিচের উপর নিয়েছি, এতটা গুরুত্ব কেন দিয়েছি পার্ট অফ স্পিচকে? দেখো, প্রত্যেকটা জায়গায় পার্ট অফ স্পিচ লাগবে, এমন কোনো জায়গা নেই যেখানে পার্ট অফ স্পিচ লাগবে না। সো যারা ক্লাসগুলো করো নাই, পার্ট অফ স্পিচের ক্লাসগুলো যারা করো নাই, আই রিকোয়েস্ট ইউ পার্ট অফ স্পিচের ক্লাসগুলো করে ফেলবা, তাহলে দেখবা এটা এত সহজ লাগবে বলার মতো না। এখন আমাকে বলো, পার্ট 1টাকে আমি কি করছি, নর্মালি একটা বোল্ড করি নাই, তাই না? বিকজ এটা ততটা ইম্পর্টেন্ট না, কিন্তু এর মধ্যে পার্ট 2টা ইম্পর্টেন্ট, খেয়াল করো, এই জন্য পার্ট 2টা আমি বোল্ড করে দিয়েছি। সো এই যে দুটা প্যারা পড়বো, এই দুটা প্যারা ইম্পর্টেন্ট। এখন আসি এই দুটা প্যারা আমরা একটু পড়ি। ওকে, দ্য হিস্ট্রি অফ বেঙ্গল ইজ দ্য হিস্ট্রি অফ আ পিপল who have repeatedly made their highways crimson with their blood. ঠিক আছে, এটার মানে কি? বাংলার ইতিহাস, এদেশের মানুষের ইতিহাস, যারা রিপিটেডলি মানে বারবার তাদের রাজপথকে রক্তে রঞ্জিত করেছে। তাহলে ক্রিমসন মানেও কি? রঞ্জিত করা। ঠিক আছে, ক্রিমসন মানে কি? রঞ্জিত করা। অ্যাওয়েশ মানে হচ্ছে প্লাবিত করা বলতে পারো। প্লাবিত মানে এখানে যদিও মনে হয় যে রাজপথ রঞ্জিত করছে, অর্থ হিসেবে অ্যাওয়েশটা ইউজ হয়েছে, বাট অ্যাওয়েশ মানে অ্যাকচুয়ালি ভেসে যাওয়া, বা রাজপথ রক্তে ভেসে গেছে বা প্লাবিত হয়েছে, এরকম অর্থে বলেছে। যদিও শেখ মুজিবুর রহমান কিন্তু বলেছিলেন রাজপথ রঞ্জিত। এখন আমাদের ইংলিশে যেভাবে দেওয়া আছে সেভাবেই পড়তে হবে, তো কিছু করার নেই। ওকে, তারপরে আসি, এখানে দেখো বাংলার ইতিহাস, বাংলার এদেশের মানুষের ইতিহাস, যারা বারবার এদেশের রাজপথে নিজেদের রক্ত দিয়ে নিজেদের রক্তে রঞ্জিত করেছে রাজপথ। উই শেড ব্লাড ইন 1952, আমরা রক্ত ঝরিয়েছি 1952-তে। কেন ঝরিয়েছি 1952-তে? এখন তো বুঝবা। 1952-তে রক্ত দিয়েছি আমরা আমাদের যে পাস্টের হিস্ট্রিতে আমরা যেটা পড়লাম, ভাষা আন্দোলন 52-তে হয়েছিল। 52 ভাষা আন্দোলনে অনেক মানুষ শহীদ হয়েছিল, তো তাদের জন্য আমরা সেখানে একবার রক্ত দিয়েছি। Even though we were the victors in the elections of 1954, we could not form a government then. এটার মানেও এখন তোমাদের জন্য একদম ক্লিয়ার। যদিও আমরা কি ছিলাম, জয়ী ছিলাম, নির্বাচনের 1954 সালের নির্বাচনে আমরা জয়ী ছিলাম, তারপরও আমরা সরকার গঠন করতে পারিনি। কোন নির্বাচনের কথা বলা হচ্ছে? ওই যে যুক্তফ্রন্ট নির্বাচন, যুক্তফ্রন্ট গঠন করে যে জয়লাভ করে, তারপরে তো দিল না। এরপরে 1958 সালের ঘটনা দেখো। ইন 1958 আইয়ুব খান ডিক্লেয়ার্ড মার্শাল ল। আইয়ুব খান ডিক্লেয়ার করে, মানে এখানে ডিক্লেয়ার বলতে যেটা বোঝাচ্ছে জারি করা বা প্রোক্লেম করা। তো আইয়ুব খান প্রোক্লেম করলো বা জারি করলো মার্শাল ল। মার্শাল ল কি? মার্শাল ল হচ্ছে সামরিক আইন। তো সামরিক আইন জারি করলেন টু এনস্লেভ আস ফর দ্য নেক্সট 10 ইয়ার্স, আরো 10 বছর আমাদেরকে চাকর বানিয়ে রাখার জন্য বা আমাদেরকে কৃতদাসের মতন রাখার জন্য আইয়ুব খান মার্শাল ল জারি করলেন। সাউন্ড এখনো কম আসছে?
সাউন্ড কি কম আসছে? ওকে। In 1966, 1966 when we launched the 6-point movement, our boys were shot dead on 7 June. এবারে এই লাইনটা পুরোপুরি ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। 1966 সালে আমাদের কি হয়? 6 দফা আন্দোলন করেন এবং তারপর 7 জুন যে ছেলেরা রাজপথে নামে তাদেরকে গুলি করা হয়, তাদেরকে গুলি করে হত্যা করা হয়। When after the movement of 1969 Ayub Khan fell from power, 1969 আইয়ুব খান কি করেন? আইয়ুব খান তার ক্ষমতা থেকে বিচ্যুত হন। ফেল ফ্রম বলতে এখানে বিচ্যুত বলতে বোঝাচ্ছে। আচ্ছা, আর কারো সমস্যা হচ্ছে না? ভয়েস তাহলে ঠিক আছে, শক্তি কম আজকে আমার, বুঝছো? তাহলে আইয়ুব খানের পতন হয় 1969 সালে এবং ক্ষমতায় বসে কে দেখো? ইয়াহিয়া খান assumed the reins of the government. ইয়াহিয়া খান assumed, এখানে assumed বলতে গ্রহণ করা, the reins মানে দায়িত্বভার বা শাসনভার, অর্থাৎ সরকারের শাসনভার গ্রহণ করলেন কে? আইয়ুব খান, ইয়াহিয়া খান। আইয়ুব খান ক্ষমতাচ্যুত হওয়ার পরে ইয়াহিয়া খান হচ্ছেন ক্ষমতায় দায়িত্ব নেয়, শাসনভার নেয় ইয়াহিয়া খান। এরপরে he declared that he would give us a constitution. তিনি আমাদেরকে ডিক্লেয়ার করলেন মানে ঘোষণা করলেন বলতে এখানে বোঝাচ্ছে যে ঘোষণা করলেন যে আমাদেরকে তিনি আমাদের সংবিধান দিবেন। and restore democracy. restore democracy মানে কি? restore মানে ফিরিয়ে দেওয়া, গণতন্ত্র ফিরিয়ে দিবেন। যেহেতু আমরা জয়লাভ করেছি, তাই না, আমাদের জয়লাভ হয়েছে, কিন্তু তারপরেও আমাদেরকে ক্ষমতা দেওয়া হইলো না। এরপরে আছে ইয়াহিয়া খান ক্ষমতায় আসলেন আইয়ুব খানের পরে, তিনি বললেন যে আমাদেরকে ক্ষমতা দিবেন, উনি আমাদেরকে একটা সংবিধান গঠন করতে দিবেন। we listened to him then, আমরা তাকে শুনলাম মানে আমরা তার কথা মেনে নিলাম। a lot has happened since and elections have taken place. এর পরেও অনেক ঘটনা ঘটে গেছে এবং নির্বাচনও হয়েছে, তাই না? অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হলো। I have met President Yahya Khan, মানে আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সঙ্গে দেখা করেছি। I have made a request to him not only on behalf of Bengal, আমরা জানি not only থাকলে but also থাকবে, not only on behalf of Bengal but also as the leader of the party which has the majority in Pakistan. মানে আমি তাকে অনুরোধ করলাম, এখানে অ্যাকচুয়ালি অনুরোধ বলতে হ্যাঁ অনুরোধই বোঝানো হচ্ছে যে আমি তাকে অনুরোধ করলাম কি হিসেবে নয়, শুধু বেঙ্গল হিসেবে বাংলাদেশের বাংলার হয়ে নয়, পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসেবে অনুরোধ করলাম। পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা মানে কি? সংখ্যায় যে জিতেছে, সংখ্যাগরিষ্ঠ, আমরা সংখ্যায় জিতে তারপরেও আমাদেরকে তো ক্ষমতা দেওয়া হয়নি। সো এরকম একজন নেতা হয়ে আমি, এরকম একজন পার্টির সংখ্যাগরিষ্ঠ এবং জয়ী পার্টির নেতা হয়ে আমি তাকে অনুরোধ করলাম। I said to him, you must hold the session of the National Assembly on 15 January. কি বললাম তাহলে একটু খেয়াল করি। তাকে অনুরোধ করলাম 15 জানুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদের অধিবেশন দেন, মানে সেশন মানে অধিবেশন, তো জাতীয় পরিষদ যেটা ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশন 15 জানুয়ারি আপনি জাতীয় পরিষদের অধিবেশন দেন। বাট হি ডিড নট লিসেন টু মি, তিনি আমার কথা শুনলেন না। উনি শুনলেন না যে সেটা তো আমরা বুঝতেই পারতেছি, তাই না? 1971 সালের এত বড়, নাইলে মার্চ মাসের এই ভাষণটা তো আমরা পেতাম না। উনি শোনেননি। হি লিসেন টু মিস্টার ভুট্টো ইনস্টেড, ভুট্টো বলতে বেনজির ভুট্টো, তার কথা তিনি শুনেছেন। At first he said that the meeting would take place in the first week of March. প্রথমে তিনি বললেন যে প্রথম সপ্তাহে, মার্চ মাসের প্রথম সপ্তাহে মিটিংটা হবে, সম্মেলনটা হবে। We said fine, আমরা বললাম ঠিক আছে, we will be taking our seats in the assembly then. আমরা সম্মেলনে আমাদের এখানে সিটস বলতে মানে আমরা সম্মেলনে বসবো, এরকম বোঝাচ্ছে যে আমরাও সম্মেলনে আলোচনা করব।
I said we will carry out our discussion. Carry out মানে এগিয়ে নিয়ে যাওয়া বা আলোচনা করা এরকম। Carry out our discussions in the assembly. সম্মেলনে আমরা আমাদের আলোচনা এগিয়ে নিয়ে যাব। I went so far as to say that আমি এত পর্যন্ত বললাম if anyone came up with an offer, যে যদি কেউ এমন একটা অফার নিয়ে আসে যেটা জাস্ট মানে কি, যেটা সঠিক, ন্যায্য, কেউ যদি ন্যায্য কথাও বলে, ইভেন দো উই ওয়ার ইন দ্য মেজরিটি, আমরা মেজরিটি, আমাদের অধিকার পাওয়া, আমাদের অধিকার আমাদেরই পাওয়ার কথা, কিন্তু আমাদেরকে দেওয়া হয়নি, তারপরেও আমি এতটুকু পর্যন্ত বললাম যে যদি কেউ ন্যায্য কথা বলে আমরা তার অফারে রাজি হব, মানে আমরা তার কথা মেনে নেব। কিন্তু ঘটনা তো হইলো অন্যটা। বাকি ঘটনা আমরা পার্ট 3-তে পড়বো। পার্ট 2টা কি বুঝতে পেরেছি এবার? এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট। এখন এখান থেকে অনেকগুলো কথা আছে, তার সাথে আমি অনেকগুলোর সিনোনিমসও দিয়ে দিয়েছি। সো এটা খেয়াল করবা, এটার একটা স্ক্রিনশট নিয়ে নিবা। আর এতটুকুন পর্যন্ত আমার স্টুডেন্টরা বুঝেছেন? হ্যাঁ, আচ্ছা, আমার মনে হয় বুঝছো, কেননা তোমরা এত বোকা না যে, এটা একদমই সহজ ভাষায় উনি লিখছেন, মানে যিনি ট্রান্সলেট করেছেন একদমই সহজ ভাষায় ট্রান্সলেট করছেন, কোনো এত বেশি ডিফিকাল্ট ওয়ার্ড ইউজ করেন নাই। কিন্তু এইরকম একটা ভাষণ, যেটা একটা ঐতিহাসিক ভাষণ, এবং পরবর্তীতে কিন্তু এই ভাষণটাকে অনেক স্বীকৃতি দেওয়া হয়, সেই ভাষণটা এত সম্মানিত, এত যেটা আমাদের রক্ত গরম করে দেয়, এরকম টাইপের একটা ভাষণ, তাই না? কিন্তু উনি অনেক সহজ ভাষায় লিখেছেন, বোঝার মতো। মিস্টার ভুট্টো সাহেব কেম হিয়ার, আসলেন। হি ক্যারিড আউট ডিসিশনস, এখানে এসেছিলেন এবং আলোচনা করলেন, তিনিও আলোচনা করলেন আমাদের সাথে। হি হ্যাড সেড দ্যাট দ্য ডোরস অফ নেগোসিয়েশনস হ্যাড নট বিন শাট, মানে নেগোসিয়েশন বলতে এখানে আলোচনা বোঝাচ্ছে, যে তিনি বললেন যে আলোচনার দরজা এখনো বন্ধ হয়নি। দেয়ার উইল বি ফার্দার নেগোসিয়েশনস, আলোচনা আরো হবে। I then had talks with other leaders, মানে আমিও অন্যান্য নেতাদের সাথে কথা বললাম, অন্যান্য নেতাদের সাথে আলাপ করলাম। I said to them, come and sit down with us, তাদেরকে বললাম যে আসুন, আমাদের সাথে বসুন। Let's create a constitution for ourselves through discussions, আলোচনার মাধ্যমে আমরা আমাদের জন্য একটা সংবিধান গড়ে তুলি। ঠিক আছে, বারবার বলছেন সংবিধান বা শাসনতন্ত্র বা আইন গড়ে তোলার কথা বারবার বলে গেছেন শেখ মুজিবুর রহমান। বাট মিস্টার ভুট্টো নির্দেশ দিলেন that if West Pakistani members came here, দেখো কেম, এটা কিন্তু পুরোটা পাস্ট টেন্সে, কারণ এটা ঘটে গিয়েছিল 7ই মার্চের ভাষণে, যখন শেখ মুজিবুর রহমান বলছিলেন তখন এই ঘটনাটা কিন্তু ঘটে যাওয়া ঘটনা, সেক্ষেত্রে সে সময়ের জন্য এটা পাস্ট। ওকে, সো কি হলো এখানে? তিনি বললেন পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি এখানে আসে, তারা যদি এখানে আসে, দেন দ্য অ্যাসেম্বলি উড এন্ড আপ অ্যাজ আ স্লটার হাউস মানে কসাইখানা। তো অধিবেশনটা বা সম্মেলনটা কসাইখানায় পরিণত হবে। হি ক্লেইমড, তিনি দাবি করলেন, দ্যাট হুএভার কেম হিয়ার উড বি স্লটার্ড, যে এখানে আসবে সে কি হবে? স্লটার্ড, মানে হত্যা, তারই হত্যা হবে, এরকম বোঝাচ্ছে, মানে তাকে মেরে ফেলে দেওয়া হবে। He said that if anyone showed up here, তিনি এটাও বললেন যে যদি কেউ অ্যাসেম্বলিতে আসে, all shops from Peshawar to Karachi would be shut down, পেশোয়ার থেকে করাচি পর্যন্ত সব দোকানপাট সব বন্ধ করে দেওয়া হবে, জোর করে বন্ধ করে দেওয়া হবে। ঠিক আছে, এটা পড়লাম। ওকে, এই পার্ট 3টাও কিন্তু ইম্পর্টেন্ট, এই জন্যই আমি এটাকেও কি করেছি, দেখো এই পার্ট 3টাকে আমরা বোল্ড করেছি, যেগুলো বোল্ড আছে ওগুলো ইম্পর্টেন্ট, মেইনলি পার্ট 2 আর পার্ট 3 ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি। আচ্ছা, এরপর আসি, আই ডিক্লেয়ার দ্যাট দ্য অ্যাসেম্বলি উড কন্টিনিউ টু মিট। কিন্তু দেখো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি হাল ছেড়ে দিয়েছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু হাল ছেড়ে দেননি। আমি বললাম যে
অ্যাসেম্বলি চলবে, সম্মেলন চলবে। ক্লাস 8 এর বাংলা বইয়ের ভাষণটি ছিল হ্যাঁ, বাট দেখো অনেক কিছু কিন্তু ভাষণ পুরোপুরি ভাবে আসে নাই, কেননা তুমি একটা বাংলাকে যখন একটা ইংলিশে রূপান্তরিত করবা, দেখো তুমি বাংলাতে যে অর্থটা ডেসক্রাইব করছো সেটা যখন ইংলিশে কনভার্ট হবে, ওই এক্স্যাক্টলি তুমি আক্ষরিক করলে কিন্তু পুরোপুরি ওয়ার্ডটা ডেসক্রাইবড হবে না। সো তোমাকে কিছু জিনিস ডেসক্রাইব করতে হবে একটু ইংলিশের ভাষায়। এই জন্য অনেক সময় অনেক ওয়ার্ড আসছে যেটা হয়তো ওনার ভাষণে ছিল না। যেমন এখানে উনি বলেছিলেন যে তিনি বললেন, কিন্তু এখানে দেওয়া হচ্ছে ক্লেইমড, মানে দাবি করা। এখানে বলা অর্থ ইউজ হয়েছে, বাট এরকম আর কি যে বাংলা থেকে ইংলিশ করতে গেলে কিছু ওয়ার্ড তো এখানে সেখানে হতেই পারে। তো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, এজন্য ইংলিশটার আলাদা গুরুত্বও আছে। ওকে, তাহলে আমরা বাকিটা পড়ে ফেলি। এই প্যারাটা পড়ছিলাম যে আমি নির্দেশ দিলাম যে অ্যাসেম্বলি চলবে, বাট সাডেনলি অন দ্য 1st of March দ্য অ্যাসেম্বলি ওয়াজ শাটডাউন হয়ে গেল, মানে বন্ধ হয়ে গেল মার্চ মাসের 1 তারিখে হঠাৎ করে। মিস্টার ইয়াহিয়া খান সাহেব called the session of the assembly in his capacity as the president and I declared, আচ্ছা পুরোটা না পড়ে প্রথম অংশটা পড়ি, যে মিস্টার ইয়াহিয়া খান সাহেব হিসেবে অ্যাসেম্বলি ডেকেছিলেন। প্রেসিডেন্ট হিসেবে মানে কি, উনি তখন প্রেসিডেন্ট ছিলেন এবং প্রেসিডেন্ট হিসেবে উনি অ্যাসেম্বলি ডেকেছিলেন। অ্যান্ড আই ডিক্লেয়ার্ড আই উড বি অ্যাটেন্ডিং ইট, তারপর আমি বললাম আমি যাব। দেখো প্রত্যেকবার অন্যরা যেতে রাজি না হলেও কিন্তু শেখ মুজিবুর রহমান অ্যাসেম্বলি করতে রাজি ছিলেন। মিস্টার ভুট্টো said he wouldn't be a part of it, ভুট্টো সাহেব বলেন তিনি যাবেন না। 35 members of the assembly came from West Pakistan to take part in its proceedings, তাহলে 35 জন সদস্য পশ্চিম পাকিস্তান থেকে আসলেন। কয়জন সদস্য? 35 জন সদস্য। টু টেক পার্ট, অংশ নেওয়ার জন্য, ইন ইটস প্রসিডিংস মানে কি একটু খেয়াল করি, প্রসিডিংস মানে সভার কার্যাবলী। তাহলে সভার কার্যাবলী এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা অংশগ্রহণের জন্য 35 জন আসলেন অ্যাসেম্বলিতে ওয়েস্ট পাকিস্তান থেকে। বাট ইট ওয়াজ ডিসলভড অল অফ আ সাডেন, মানে কি সব কিছু তারপর বন্ধ করে দেওয়া হলো। ডিসলভড মানে কি, আমরা পড়েছি না যে কোনো কিছু ডিসলভ হয়ে যাওয়া মানে কি গুলিয়ে যাওয়া। ওয়াটারে অনেক কিছু ডিসলভ হয়ে যায় না, ওয়াটার সলিউবল প্রোডাক্টসগুলো ওয়াটারে ডিসলভ হয়ে যায়, এটার মানে কি অর্থাৎ মিশে যায়, ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, তাহলে এটা সিনোনিম ডিসঅ্যাপিয়ারও বলা যাবে। সো ইট ওয়াজ ডিসলভড অল অফ আ সাডেন, হঠাৎ সব বন্ধ হয়ে গেল। দ্য ব্লেম ওয়াজ পুট অন দ্য পিপল অফ বেঙ্গল, দ্য ফিঙ্গার ওয়াজ পয়েন্টেড অ্যাট মি, মানে দোষ দেয়া হলো বাংলার মানুষকে। উল্টা, মানে পুরাই উল্টা। দেখো নিজেরা অ্যাসেম্বলি করতে রাজি হয় না, নিজেরা আসে না ঠিক মতো, নিজেরা ক্ষমতা হস্তান্তর করে না, এরপর দোষও দিবে কি বাংলার মানুষকে। ফিঙ্গার, আঙ্গুল তোলা হয় কাকে? শেখ মুজিবুর রহমানকে। মানে অযথা তারা এরকম একটা কাহিনী মানে তারা করছিল, তারা ক্ষমতা হস্তান্তর করতে চাচ্ছিলেন না, তারাই যুদ্ধকে কিন্তু ডেকে আনছিলেন তাদের ঘাড়ে। দোষ দেওয়া হয়েছে কাদেরকে? বাংলার মানুষদের, এবং আঙুল তুলে হয়েছে আমাকে। আফটার দ্য অ্যাসেম্বলি সেশন ওয়াজ প্রোরোগড মানে কি? প্রোরোগড মানে হচ্ছে স্থগিত হওয়া, অ্যাডজার্ন বা পোস্টপোন। তাহলে অ্যাসেম্বলির যে সেশনটা, অধিবেশনটা যখন পোস্টপোন হয়ে গেল বা স্থগিত হয়ে গেল, দ্য পিপল অফ দিস কান্ট্রি প্রোটেস্টেড, বাংলার মানুষ প্রতিবাদ মুখর হয়ে গেল, প্রতিবাদী হয়ে উঠল। I told them, আমি বললাম, observe the general strike we have called peacefully, মানে কি শান্তিপূর্ণভাবে আপনারা হরতাল পালন করুন, শান্তিপূর্ণভাবে, পিসফুলি শান্তিপূর্ণভাবে। আর জেনারেল স্ট্রাইক এখানে হরতাল বলছে, সাধারণ হরতাল যেটা জেনারেল স্ট্রাইক, হরতাল পালন করুন শান্তিপূর্ণভাবে। I told them shut down all mills and factories, আমি বললাম সব কলকারখানা বন্ধ করে দিন। Our people responded to my call, আমার কথায় সাড়া দিল আমার জনগণ। They came to streets spontaneously, তাহলে কি করলেন? তারা রাস্তায় বেরিয়ে পড়লো স্বতঃস্ফূর্তভাবে, ঠিক আছে, স্বতঃস্ফূর্তভাবে। They expressed their firm determination, firm মানে দৃঢ়,
দে এক্সপ্রেসড দেয়ার ফার্ম ডিটারমিনেশন, মানে দৃঢ় প্রতিজ্ঞা তারা এক্সপ্রেস করলো, অনুভূতি জ্ঞাপন করলো, বা দৃঢ় মনোবলও বলা যায়, টু ক্যারি আউট দ্য স্ট্রাগল পিসফুলি। স্ট্রাগল বলতে এখানে সংগ্রাম বোঝাচ্ছে, অর্থাৎ সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য তারা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলো। ঠিক আছে আমার স্টুডেন্টসরা, ডিয়ার স্টুডেন্টস, পড়া কি বুঝতে পারছেন? আচ্ছা, আজকে হাইয়েস্ট কত উঠলো রে? আমি তো দেখলাম না হাইয়েস্ট কত উঠলো, আমাকে একটু জানাইও তো বাচ্চাগুলা। আচ্ছা, তাহলে পার্ট 4 এবার আমরা চলে আসছি। পার্ট কিন্তু টোটাল কয়টা বলেছি? পার্ট টোটাল 7টা। আমরা কত নাম্বার পার্টে এসেছি? আমরা এসেছি 4 নাম্বার পার্টে। সমস্যা নেই, বাকি পার্টগুলো হয়ে যাবে আশা করি। সো এর পরের কাহিনীতে আসলাম এবারে। হোয়াট হ্যাভ উই গট ইন রিটার্ন? কিন্তু এর পরিবর্তে আমরা কি পেলাম, মানে এর রিটার্ন স্বরূপ আমরা কি পেলাম? Those who brought arms with our money to defend us from external enemies, মানে আমাদের টাকা পয়সা দিয়ে যারা অস্ত্র, আর্মস এখানে বলতে অস্ত্র কিনেছে, টু ডিফেন্ড আস ফ্রম এক্সটার্নাল এনিমিস, মানে বহিঃশত্রুর আক্রমণ থেকে আমাদেরকে রক্ষা করার জন্য, দেশকে রক্ষা করার জন্য যারা অস্ত্র কিনেছে আমাদেরই পয়সা দিয়ে, are now using those arms on the poor, the wretched, the downtrodden people of the land. এর মানে কি? এর মানে হচ্ছে সেই অস্ত্রই তারা আজ ব্যবহার করছে আমাদের গরিবদের উপর। wretched আর downtrodden মানে কি খেয়াল করো। wretched মানে বঞ্চিত, অবজেক্ট যেটা হতে পারে এটার সিনোনিম। downtrodden মানে নিপীড়িত বা নির্যাতিত, oppressed। তাহলে গরিব, বঞ্চিত মানে গরিব দুঃখী বলতে বোঝাচ্ছে এখানে, গরিব দুঃখী এবং অপ্রেসড মানুষদের ওপরে মানে সেই অস্ত্র তারা ব্যবহার করছে, অর্থাৎ নিপীড়িত মানুষদের উপরে, আমাদেরই দেশে নিপীড়িত মানুষদের উপরে তারা সেই অস্ত্র ব্যবহার করছে। বুলেটস আর বিং এইমড অ্যাট দেয়ার হার্টস, তাদের বুকে বন্দুক তাক করা হচ্ছে। উই কনস্টিটিউট দ্য মেজরিটি ইন পাকিস্তান, এখানে কনস্টিটিউট বলতে আমরা গঠন করি, মানে আমরা পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠতা গঠন করি বা সংখ্যাগরিষ্ঠ আমরা। বাট whenever we Bengalis have tried to assume power, assume মানে আমি একবার বলেছি, assume মানে হচ্ছে accept বা গ্রহণ করা, আমরা যতবার পাওয়ার গ্রহণ করতে চেয়েছি, they have used force on us, মানে আমরা যতবারই আমাদের ক্ষমতা গ্রহণ করতে চেয়েছি বা আমাদের ক্ষমতা অর্জন করতে চেয়েছি, তারা ততবারই আমাদেরকে কি করেছে? আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে, তারা তাদের শক্তি প্রয়োগ করেছে আমাদের উপরে, বা তাদের পাওয়ার ফোর্স করেছে আমাদেরকে, আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে। I have had a talk with Mr. Yahya Khan, আমার কথা হয় মিস্টার ইয়াহিয়া খানের সাথে। এখানে বলা হয়নি, অ্যাকচুয়ালি টেলিফোনে কথা হয় তাদের কথা হয় কোথায়? টেলিফোনে ইয়াহিয়া খানের সাথে তার কথা হয়। I told him, Mr. Yahya, you are the president of Pakistan. আমি ফোনে তাকে জানাই যে ইয়াহিয়া খান সাহেব, আপনি তো পাকিস্তানের প্রেসিডেন্ট। Come and observe how the poor people of my country are being mowed down with bullets. আসুন এবং দেখে যান, অবজার্ভ করে যান, অবলোকন করে যান আমার দেশের গরিবরা, আমার দেশের এই গরিব মানুষরা কিভাবে তাদের বা আমাদের বাংলার মানুষ দের উপরে, গরিবদের উপরে কিভাবে বুলেট, মানে কি বুলেট দিয়ে মোড ডাউন মানে হত্যা করা বোঝাচ্ছে, মানে কি এখানে বলতেছে যে গরিবদের উপর বা বাংলার মানুষদের উপর গুলি করা হয়েছে, আপনি একটু এসে দেখে যান। Come and see how our mothers are being deprived of their children. Deprived মানে যদিও বঞ্চিত, কিন্তু deprived of their children বলতে এখানে বোঝাচ্ছে সন্তান হারা। কিভাবে আমাদের দেশের মায়েরা সন্তান হারা হচ্ছে বা মায়ের কোল খালি হচ্ছে। How my people are being massacred. ম্যাসাকার মানে কি গণহত্যা, ম্যাসাকার মানে কি ম্যাস কিলিং বা গণহত্যা। তাহলে কিভাবে গণহত্যা হচ্ছে, গণহত্যা করা হচ্ছে আমার মানুষদের। Come, observe, and only then pass a judgment
on what is going on. মানে এরপরই আপনি আসুন, দেখুন এবং বিচার করুন, এবং তারপরই শুধু বিচার করুন। He has apparently said that I had agreed to attend a roundtable conference on the 10th of March. তিনি বললেন যে আমি সিদ্ধান্ত নিয়েছি 10 তারিখে রাউন্ড টেবিল কনফারেন্স ডাকবো। রাউন্ড টেবিল কনফারেন্স মানে গোল টেবিল বৈঠক ডাকা হবে 10ই মার্চ। Didn't I say a long time back, what is the point of another round table conference? আমি তো বলেছি অনেক আগেই যে বৈঠক করার কি দরকার, গোল টেবিল বৈঠকে বসার কি দরকার। Who will I sit with? মানে আমি কার সাথে বসবো, কিসের বৈঠক হবে, আমি কার সাথে বসবো। Should I sit with those who have shed the blood of my people? আমি কি তাদের সাথে বসবো যারা আমার দেশের আমার মানুষদের রক্ত ঝরিয়েছে? He has suddenly dissolved the assembly without carrying out any discussions with me. আমার সাথে কোনো আলোচনায় না গিয়েই তিনি কি করলেন? ডিসলভ মানে অ্যাসেম্বলিটা বন্ধ করে দিলেন। After sitting in a secret meeting for 5 hours, মানে আমার সাথে হঠাৎ করে কোনো পরামর্শ না করেই যে 5 ঘন্টা একটা গোপন মিটিং করে বা গোপন বৈঠক করে তিনি যে বক্তৃতা তিনি করেছেন, হি গেভ আ স্পিচ, যে বক্তৃতা তিনি ব্যক্ত করেছেন বা তিনি যে বক্তব্য রেখেছেন, where he has put all the blame on me, যে সেখানে তিনি সব দোষ আমার ঘাড়ে দিলেন। He has even blamed the Bengali people, তিনি আমার বাংলার মানুষদেরকেও দোষ দিয়েছেন। তাহলে এটার মানে কি? আমি তো আমার ন্যায্য কথাই বললাম, তাই না? আমাকে তোমরা, আমি কিসের, কোন সব মানুষের সাথে আমি বসবো যেসব মানুষ আমার দেশের মানুষের রক্ত ঝরিয়েছে? কিন্তু ইয়াহিয়া খান এরপরে একটা সিক্রেট মিটিং 5 ঘন্টার করে তিনি একটা বক্তব্য রাখেন এবং ওই বক্তব্যটাতে উল্টা শেখ মুজিবুর রহমানের উপরই পুরো দোষ চাপিয়ে দেন। তুমি মাবিয়া বলতেছো আজকে রোজা রাখছি, তো অলরেডি রোজা লেগে গেছে। আমি বক বক করতে করতে আমার তো মনে হয় অবস্থা খারাপ হয়ে যাবে। আমারটা তো তাও আছে, ঠিক আছে। হোয়াট অ্যাবাউট সাদাব ভাইয়া? ওনার তো অনেকগুলো পড়ানো থাকে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে এতটুকুন পর্যন্ত তো বুঝেছি না আমরা? পার্ট 4 তাহলে শেষ। এই যে আমি অনেকগুলো এখানে ওয়ার্ড মিনিং দিয়েছি পার্ট 3, 4 মিলিয়ে, এবং সেখানের মিনিংস এর সাথে সিনোনিমস অ্যান্টোনিমসও আছে। আগাতে থাকি। পার্ট 5 এটাকেও কি করা হয়েছে? এটাকেও ডার্ক বা বোল্ড করা হয়েছে, তার মানে অবশ্যই পার্ট 5 এর এই প্যারাটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, স্টার্ট করি তাহলে। মাই ব্রাদার্স, আমার ভাইয়েরা। দ্য অ্যাসেম্বলি হ্যাজ বিন কল্ড ইনটু সেশন অন দ্য 25th of March। 25 তারিখে অ্যাসেম্বলি কল করা হয়েছে বা সম্মেলন ডাকা হয়েছে। বাট দ্য ব্লাড স্পিলড অন আওয়ার স্ট্রিটস হ্যাজ নট ইয়েট ড্রাইড। কিন্তু যে রক্ত ঝরেছে, স্পিল বলতে ঝরানো বোঝাচ্ছে, রক্ত যেটা ঝরেছে আমাদের রাজপথে রাস্তায়, সেটা এখনো শুকায়নি। About the 10th of this month, I have told them Mujibur Rahman won't join the round table conference. গোল বৈঠকে মুজিবুর রহমান কি বসবেন না। আমি 10 তারিখে বলে দিয়েছি যে মুজিবুর রহমান সে গোল টেবিল বৈঠকে বসবে না, কারণ বিকজ দ্যাট উড মিন ওয়েডিং ওভার দ্য ব্লাড দ্যাট হ্যাজ বিন শেড। যে রক্তটা ঝরেছে তার ওপরে তাকে মারিয়ে দেওয়া বোঝাবে। মারিয়ে চলা মানে হেঁটে চলা বা মারানো। ওয়েডিং বলতে মারিয়ে চলা, মানে সেটা 10 তারিখে আমি তাদেরকে বলে দিয়েছি যে ওই শহীদের রক্তের ওপর পা দিয়ে শেখ মুজিবুর রহমান কিছুতেই যোগদান করতে পারবে না। Although you have called the assembly into session, আপনারা যদিও সংসদের অধিবেশন ডেকেছেন, you'll have to listen to my demands first. আমার ডিমান্ড মানে আমার দাবি আপনাদেরকে শুনতে হবে। এবারে আসি দাবির কথা, ঠিক আছে? আমি কিন্তু অলরেডি দাবির কথা তোমাদেরকে পড়িয়েছি, তাই না? একটু আমরা ব্যাক করি। এই যে এখানে দেখো,
4টা দাবির কথা কিন্তু আমি বলেছি যে অধিবেশনে যোগ দিবেন কি কোন শর্ত পূরণ হলে, এই শর্তর কথাই কিন্তু এখানে বলা আছে। তাহলে দেখো আমাদের হিস্ট্রিটা জানলে, আমি হিস্ট্রিটা আরেকটু বড় করতে পারতাম, ইচ্ছা করে করি নাই, মানে যতটুকুন তোমাদের লাগবে ততটুকুন দিয়েছি। সো কি কি ডিমান্ড দেখো, ইউল হ্যাভ টু উইথড্র মার্শাল ল, তাহলে প্রথমে সামরিক আইন বা মার্শাল ল যেটা সেটা বাতিল করতে হবে। ইউল হ্যাভ টু রিটার্ন অল আর্মি পার্সোনেল টু দেয়ার ব্যারেকস, ব্যারেক মানে সেনানিবাস, তাহলে যত আর্মি পার্সোনেল আছে মানে আর্মি অফিসার্স যারা আছে বা আর্মি পার্সোনেল বলতে বুঝাচ্ছে হচ্ছে কর্মী যারা আছে, কর্মী বা অফিসার যারা আছে তাদেরকে ব্যারাকে ফিরে যেতে হবে, সেনানিবাসে ফিরে যেতে হবে। ইউল হ্যাভ টু ইনভেস্টিগেট দ্য ওয়ে আওয়ার পিপল হ্যাভ বিন মার্ডার্ড, গণহত্যার তদন্ত করতে হবে, যেভাবে গণহত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে। এরপরে আসি দেখি, ইউল হ্যাভ টু ট্রান্সফার পাওয়ার টু দ্য রিপ্রেজেন্টেটিভস অফ দ্য পিপল, কি করতে হবে, ক্ষমতা হস্তান্তর করতে হবে জনগণের প্রতিনিধিদের কাছে। তাহলে 4টা পয়েন্ট আমরা পেয়েছি, আচ্ছা পেলাম। এরপরে কি করি, ইট ইজ অনলি দেন আই উইল ডিসাইড ওয়েদার উই উইল টেক আওয়ার সিটস ইন দ্য অ্যাসেম্বলি অর নট, এরপরেই আমি বিবেচনা করব যে আমরা অধিবেশনে আসবো নাকি না, বসবো নাকি না, মানে অধিবেশন করব নাকি না। I don't want the prime minister's office, প্রাইম মিনিস্টারের অফিস, প্রধানমন্ত্রীর অফিস চাই না, এখানে সেটা বোঝানো হচ্ছে না, এখানে বোঝাচ্ছে আমি তো প্রধানমন্ত্রীর তো চাই না। We want the people of this country to have their rights, আমরা চাই এদেশের মানুষ যেন তার অধিকার পায়। I want to state clearly that from this day বাংলা, এই আমি ক্লিয়ারলি মানে পরিষ্কারভাবে পরিষ্কার অক্ষরে বলে দিতে চাই যে আজ থেকে বাংলাদেশের কোর্টস, ম্যাজিস্ট্রেসিস, গভর্নমেন্ট অফিসেস অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশনস উইল বি শাট ডাউন ইনডেফিনিটলি। মানে কি, মানে হচ্ছে পরিষ্কার অক্ষরে আমি বলে দিতে চাই যে আজ থেকে এই বাংলাদেশের কোর্ট কাচারি, অফিস আদালত, ফৌজদারি, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে ইনডেফিনিটলি, মানে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। সো দ্যাট দ্য পুয়ার ডোন্ট হ্যাভ টু সাফার, যাতে গরিবের কষ্ট না হয়। So that my people don't have to go through hardships, মানে আমাদের মানুষের যাতে সাধারণ মানুষের যেন কষ্টের মধ্য দিয়ে যেতে না হয়। All other things will be exempted from the general strike from tomorrow, যাতে আমার গরিবদের কষ্ট না হয়, আমাদের মানুষের কষ্ট না হয়, সেজন্য সমস্ত বাকি জিনিসগুলো হরতাল কাল থেকে চলবে না, কোনগুলোই হরতাল কাল থেকে চলবে না, বাতিল, মানে উইল বি এক্সেম্পটেড, বাতিল হবে। রিক্সা, হর্স ক্যারেজেস, ট্রেন, লঞ্চ, রিক্সা মানে ঘোড়া গাড়ি, গরুর গাড়ি যাই বলুক, ট্রেন, তারপরে লঞ্চ, উইল বি অ্যালাউড টু মুভ, সেগুলো কি চলবে। Only the Secretariat, the Supreme Court, the High Court, Judge Court and semi-government organizations such as WAPDA will not be allowed to work. কোনগুলো কাজ করবে না বা কোনগুলো চলবে না, সেক্রেটারিয়েট, সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, জজ কোর্ট, সেমি গভর্নমেন্ট অর্গানাইজেশন মানে হচ্ছে আধা সরকারি যে সংস্থাগুলো আছে যেমন ওয়াপদা, এগুলো কাজ করবে না, এগুলো চলবে না। On the 28th, employees will go and collect their salaries. 28 তারিখে এমপ্লয়িরা যাবে, কর্মচারীরা যাবে বেতন ভাতা কালেক্ট করতে। If their salaries are not paid, যদি তাদেরকে বেতন দেয়া না হয়, if another bullet is fired, যদি আরেকবার কোনো বন্দুক তাক করা হয় মানে বন্দুক বা গুলি ছোড়া হয়, if my people are shot again, যদি আবার আমার মানুষদের হত্যা করা হয়, I request to all of you, জনগণকে বলতেছেন শেখ মুজিবুর রহমান যে আমি সবাইকে রিকোয়েস্ট করছি, সবাইকে বলছি, কনভার্ট এভরি হাউস ইনটু আ ফোর্ট, কনভার্ট গড়ে তুলো, এভরি হাউস ইনটু আ ফোর্ট, ফোর্ট মানে দুর্গ, প্রতি ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো, এরকমই ছিল লাইনটা, প্রতি ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। কনফ্রন্ট দ্য এনিমি উইথ হোয়াট এভার ইউ হ্যাভ, তোমাদের যা আছে তাই দিয়ে, ঠিক আছে, তোমাদের যা কিছু আছে তাই দিয়ে শত্রুর মোকাবেলা করো।
এনিমিকে কনফ্রন্ট মোকাবেলা করতে বলছে। অ্যান্ড ইভেন এট দ্য রিস্ক অফ ইউর লাইফ, জীবনের ঝুঁকি নিয়ে হলেও, অ্যান্ড ইভেন ইফ আই এম নট অ্যারাউন্ড টু ডিরেক্ট ইউ, এবং যদি আমি আশেপাশে নাও থাকি তোমাদেরকে নির্দেশ দেওয়ার জন্য, শাট ডাউন অল শপস, সব দোকানপাট বন্ধ করে দাও, অ্যান্ড মেক শিওর দ্যাট দ্য ট্রাফিক অন অল রোডস অ্যান্ড পোর্টস আর ব্রট টু আ স্ট্যান্ড স্টিল। মানে রাস্তার এবং পোর্টের, যেখানে ইম্পোর্ট এক্সপোর্ট হয় সে পোর্টগুলোতে যে এবং রাস্তায় যে ট্রাফিক থাকে সেটা যেন স্ট্যান্ড স্টিল, মানে একদম স্থির হয়ে যায়, অচল অবস্থা তৈরি হয়। ইফ নিড বি উই উইল স্টার্ভ টু ডেথ বাট উই উইল গো ডাউন স্ট্রাইভিং ফর আওয়ার রাইটস। স্ট্রাইভ মানে হচ্ছে কোনো কিছুর জন্য সংগ্রাম করা। তাহলে লাস্ট লাইনটা কি বলেছেন? প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোলো, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো, এবং জীবনের ঝুঁকি নিয়ে হলেও আমি যদি তোমাদেরকে নির্দেশ দিতে না পারি তারপরেও রাস্তাঘাটের যা আছে সব চলাচল বন্ধ করে দাও, যেন সবকিছু অচল হয়ে পড়ে। আমরা ভাতে মরবো, আমরা পানিতে মরবো। পানি, এটা এরকম ছিল সেন্টেন্সটা, যে আমরা ভাতে মারবো, আমরা পানিতে মারবো, মানে আমরা যদি মরেও যাই তারপরও আমরা আমাদের অধিকার আদায় করেই ছাড়বো। আচ্ছা, তাহলে পার্ট নাম্বার 5টা খুবই ইম্পর্টেন্ট, এটাও স্ক্রিনশট তুলে নাও, ওয়ার্ড মিনিংস আছে এবং সাথে যে লেখাগুলো আছে একটু পড়ে নাও। তাহলে পার্ট 5টা বুঝতে পেরেছি। স্লটার্ড, হ্যাঁ স্লটার্ড মানে হত্যা করা, ম্যাসাকার্ড হচ্ছে গণহত্যা, মানে একসাথে অনেকজনকে মিলে ম্যাসাকার করা মানে গণহত্যা করা, এটা একটু ডিফারেন্ট। আর মোড ডাউন মানেও হত্যা করা, হ্যাঁ মোড ডাউনও হত্যা করা অর্থে ইউজ হয়। একবার এক এক রকম ওয়ার্ড ইউজ করা হচ্ছে দেখে। আচ্ছা, তোমাদের আর কোনো প্রশ্ন আছে? তাহলে আমরা পার্ট 6 এবং পার্ট 7-এ চলে যাই। এই দুটো পার্ট পড়লে আমাদের শেষ হয়ে যাবে এই পোর্শনটা, ঠিক আছে? ওকে, তাহলে পার্ট 6 কে কি বলা হয়েছে? ওকে, to those in the armed forces, to those in the armed forces মানে কি? যারা অস্ত্রধারী সেনা আছেন, I have this to say, তাদেরকে বলার আছে, you are my brothers, তোমরা আমার ভাই, stay in your barracks, তোমরা তোমাদের সেনানিবাসেই থাকো, and no one will bother you, তাহলে কেউ তোমাদেরকে বিরক্ত করবে না, এরকম বোঝাচ্ছে, মানে তোমরা তোমাদের ব্যারাকেই থাকো, তোমাদেরকে কেউ কিছু বলবে না। but don't try again to aim your bullets at our chests, কিন্তু আমাদের বুকে তোমাদের বন্দুক তাক করতে চেষ্টা করো না। You can't suppress 70 million people forever. Suppress মানে দমানো। তুমি এখানে কি বলেছে? 70 মিলিয়ন, 1 মিলিয়ন মানে 10 লাখ, তাহলে 70 মিলিয়ন মানে কি? 7 কোটি, তাই না? তাহলে এটা এরকম একটা সেন্টেন্স যে তুমি 7 কোটি মানুষকে দাবিয়ে রাখতে পারবে না চিরজীবনের জন্য। Since we have learned to sacrifice ourselves, যেহেতু আমরা আমাদের আত্মোৎসর্গ করতে শিখেছি, no one can suppress us anymore, আর কেউ আমাদেরকে দমাতে পারবে না। and as for our martyrs মানে শহীদ এবং শহীদদের উদ্দেশ্যে, and those who have been wounded এবং যারা আহত হয়েছে তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছেন, we in the Army League will do everything we can to assist them. assist মানে সাহায্য করা, মানে আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে যতদূর পারি তাদেরকে সাহায্য করার চেষ্টা করব এবং তাদের প্রিয়জনদেরকে, in that loved ones. if you have the means, আপনাদের যদি সামর্থ্য থাকে, please give what little you can to our relief committee. ত্রাণ কমিটি যেটা মানে রিলিফ কমিটি মানে ত্রাণ কমিটি, সেখানে যতটুকুনি পারেন, অল্প হলে অল্প, কিন্তু সামর্থ্য থাকলে দান করবেন, দিয়ে যাবেন। to owners of factories, কারখানার মালিক বা ফ্যাক্টরির মালিক যারা, whose workers had participated in the general strike the last 7 days,
যাদের যে শ্রমিকের মালিক যারা যে কলকারখানার মালিক, যেখানকার শ্রমিকরা বা কর্মীরা আমাদের সাধারণ হরতালে যোগদান করেছিল লাস্ট 7 দিন, আই হ্যাভ টু সে তাদেরকে বলার আছে, মেক শিওর দ্যাট দে আর পেইড ওয়েজেস ফর দোজ ডেজ, মানে তারা যেন তাদের বেতন ভাতা সেদিনের জন্য বেতন ভাতাগুলো পায়। টু গভর্নমেন্ট এমপ্লয়িজ, সরকারের কর্মচারীরা, আই হ্যাভ দিস টু টেল, তাদেরকেও বলার আছে, ইউল হ্যাভ টু লিসেন টু মাই ডিরেক্টিভস। ডিরেক্টিভস মানে নির্দেশিকা, অর্থাৎ আপনাদের আমার নির্দেশিকা শুনতে হবে, মানতে হবে এবং till our country is liberated, taxes and custom duties won't be collected. Custom duties মানে হচ্ছে একটা ট্যাক্স, যে ট্যাক্স ইম্পোর্ট এক্সপোর্টের উপর ধার্য করা হয়, ইম্পোর্ট এক্সপোর্টের উপর যে ধার্য করা হয় সেটা, এবং কর, নর্মাল সাধারণ কর, ইম্পোর্ট এক্সপোর্টের উপর ধার্য করার কর, সেটা কাস্টম ডিউটিস। তো till our country is liberated, liberated মানে তো মুক্তি, তো যতক্ষণ না আমাদের দেশ মুক্ত হয়, স্বাধীন হয়, কর এবং কাস্টম ডিউটির মানে এই টাকা পয়সা কালেক্ট করা হবে না। নো ওয়ান উইল পে দেম ইদার, কেউ এটা পরিশোধ করবে না। খাজনা ট্যাক্স সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এতটুকুন তো শেষ। 6 নম্বরটা সহজ ছিল, ছোট ছিল। 7 নম্বরে আসি এবারে। আমরা যে ভিডিওটা দেখলাম কিসের অংশ এটা এবার বলতে পারবা? এটা কিন্তু এই 7 নম্বরটার অংশ। আমরা যে ভিডিওটা দেখলাম সেটা কিন্তু লাস্ট পোর্শনটা ছিল, তাহলে একটু খেয়াল করি। রিমেম্বার, মনে রাখবেন, দ্য এনিমিজ amidst us to create chaos and confusion. amidst মানে আমাদের মাঝে শত্রু আছে, to create chaos বিশৃঙ্খলা এবং নৈরাজ্য মানে অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, to create anarchy, anarchy মানে নৈরাজ্য, and to loot, লুটপাট বা লুণ্ঠনের জন্য, অপহরণের জন্য, অরাজকতা সৃষ্টির জন্য আমাদের মাঝে কি আছে? শত্রু রয়েছে। ইন আওয়ার বেঙ্গল, এই বাংলায় হিন্দু মুসলমান, হিন্দুস অ্যান্ড মুসলিমস, বেঙ্গলিজ অ্যান্ড নন বেঙ্গলিজ আর অল ব্রাদার্স। এই বাংলার হিন্দু মুসলমান, বাঙালি অবাঙালি যারা আছে তারা আমাদের ভাই। উই আর রেসপন্সিবল ফর দেয়ার সেফটি, তাদের রক্ষার দায়িত্ব আমাদের। লেট আস নট টেন্ট আওয়ারসেলভস ইন এনি ওয়ে। টেন্ট মানে কি? টেন্ট মানে কলঙ্কিত। তাহলে আমাদেরকে অন্য কোনো ভাবে যেন আমরা কলঙ্কিত না করি, বা আমাদের যেন কোনোভাবে বদনাম না হয়। তাহলে এই প্যারাটা থেকে বোঝা যাচ্ছে এখানে কি একটু রাজাকারের আভাস আসতেছে না? মানে যারা তোমার এ দেশে থেকেও এ দেশের পক্ষের না, পাকিস্তানকে সাহায্য করছে, তাদেরকে এখানে বলা হচ্ছে একটু ইনডাইরেক্টলি। আচ্ছা, রিমেম্বার দোজ অফ ইউ হু ওয়ার্ক ফর রেডিও অ্যান্ড টেলিভিশন, মনে রাখবেন যারা কাজ করেন রেডিও টেলিভিশনের কর্মচারীরা। ইফ দ্য পিপল রানিং দ্য রেডিও স্টেশন, যারা রেডিও স্টেশন কর্মচারী, আরন্ট রেডি টু লিসেন টু আস, তারা যদি আমাদের কথা শুনতে রাজি না হয়, মানতে রাজি না হয়, নো বেঙ্গলি উইল রিপোর্ট ফর ওয়ার্ক দেয়ার, কোনো বাঙালি সেখানে রেডিও স্টেশনে কাজে যাবে না। ব্যাংকস উইল বি ওপেন ফর 2 hours এভরি ডে, প্রতিদিন 2 ঘন্টার জন্য ব্যাংক ওপেন থাকবে, সো দ্যাট পিপল ক্যান কালেক্ট দেয়ার স্যালারিজ, যাতে বেতন ভাতা নিতে পারে। বাট উই ওয়ন্ট অ্যালাউ ইভেন আ সিঙ্গেল পয়সা টু বি ট্রান্সফার্ড ফ্রম ইস্ট বেঙ্গল টু ওয়েস্ট বেঙ্গল, ইস্ট বেঙ্গল টু ওয়েস্ট পাকিস্তান। মানে আমরা একটা পয়সাও ট্রান্সফার মানে পাঠানোর, ইস্ট বেঙ্গল থেকে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে একটা পয়সাও চালান হতে দিব না। Telephones and telegram services will continue as before in our East Bengal. মানে কি? টেলিফোন, টেলিগ্রাম এই সব কিছুই পূর্ব বাংলায় চলবে। If we have to transmit মানে পাঠানো, send, we have to transmit news abroad, abroad মানে বিদেশে। তো যদি আমাদের বিদেশে কোনো তথ্য পাঠাতে হয় বা কিছু নিউজ খবর পাঠাতে হয়, we will see to that, আমরা সেটা বিষয়ে দেখব। But if any attempt is made to exterminate our people, এক্সটারমিনেট মানে ধ্বংস করা, যদি কোনো প্রচেষ্টা করা হয় আমাদের দেশের মানুষকে ধ্বংস করার বা আমাদের দেশের মানুষকে বলা যায় হত্যা করার বা খতম করার, অল বেঙ্গলিজ মাস্ট টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন, সমস্ত বাঙালি সে ব্যাপারে পর্যাপ্ত অ্যাকশন নিবে। এখানে বলতে বোঝাচ্ছে সেক্ষেত্রে সমস্ত বাঙালি বুঝে শুনে কাজ করবেন।
মানে শেখ মুজিবুর রহমান এখানে বলেছেন সমস্ত বাঙালি তখন বুঝে শুনে কাজ করবেন। আচ্ছা, তারপরে form revolutionary committees under the leadership of the Awami League in every village, every community। এই যে এইটাই আমরা দেখেছি ভিডিওতে, যে প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তুলো। তাহলে রিভলিউশনারি মানে বিপ্লবী বা সংগ্রাম পরিষদ, তাহলে কি হলো, প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো। বি প্রিপেয়ার টু অ্যাক্ট উইথ হোয়াট এভার ইউ হ্যাভ ইন ইয়োর পজিশন মানে তোমার অধিকার বা আয়ত্ত, এটা বোঝায় পজিশন মানে অধিকার বা আয়ত্ত, এবং তোমাদের যা কিছু আছে তা নিয়েই প্রস্তুত থাকো। তোমাদের যা কিছু অধিকারে আছে বা যা কিছু আছে তা নিয়েই তোমরা প্রস্তুত থাকো। রিমেম্বার, মনে রাখবে, since we have already had to shed blood, রক্ত যেহেতু আমাদের দিতেই হয়েছে, রক্ত আরো দেব, তাই না? লাইনটা এরকম ছিল না, we'll have to shed a lot more of it, রক্ত যেহেতু দিতে হয়েছে রক্ত আরো দেব। by the grace of God however we will be able to liberate the people of this land, মানে এখানে বলেছে যে এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ, মানে আল্লাহর দয়া বা ইনশাআল্লাহ। আচ্ছা, the struggle this time is a struggle for freedom, the struggle is this time is a struggle for emancipation, মানে মুক্তি বা স্বাধীনতা। এই লাইনটা আমার আর বলার নাই, এটা তোমরাই বলতে পারবা। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। লং লিভ বেঙ্গল মানে বাংলাদেশ দীর্ঘজীবী হও, অথবা জয় বাংলা। The speech was translated by ফখরুল আলম দ্বারা এইটা হচ্ছে ট্রান্সলেট বা প্রতিভাষিত হয়েছে, ঠিক আছে, অনুবাদ হয়েছে এটা ফখরুল আলম দ্বারা। তাহলে এই গেল পার্ট 6 এবং 7 দুইটা পার্টেরই সিনোনিমস। হ্যাঁ, এটাই লাস্ট পার্ট। 7টা পার্ট ছিল, 7টা পার্ট কমপ্লিট। তাহলে আজকে এই যে এই পোর্শন যেটা, এই যে ফর্ম রিভলিউশনারি কমিটিজ, সংগ্রাম পরিষদ গড়ে তোলো, ফর্ম মানে তো গড়ে তোলা, এখান থেকে যে লাস্ট পর্যন্ত আমরা কিন্তু ভিডিওতে এতটুকুনি দেখেছি, তাই না? এতটুকুন পর্যন্ত কথাটা ভিডিওতে দেখেছি। তো পুরোটাই ভিডিও আছে ইউটিউবে, তোমরা চাইলেই তোমরা সার্চ করতে পারো গিয়ে, পুরো 18 মিনিটের একদম কালারিং ভিশনের ভিডিও আছে। আমি চেয়েছিলাম এখানেই তোমাদেরকে পার্ট করে প্রত্যেকটা পার্টের সাথে আলাদা আলাদা করে দিয়ে দিতে, যুক্ত করে দিতে, কিন্তু 18 মিনিটের ভিডিও তো, মানে যদিও 18 মিনিট ধরো একটু রেস্ট করে করে হয়তো উনি বলেছেন, তো 11-12 মিনিটের কথাই আছে। তোমাদের তো এমনি 1.5 ঘন্টা হইলে আপু চিঠি দেন করো, নাইলে কিন্তু দিতে পারতাম। তারপরও আমি 40 সেকেন্ড দিয়ে ভয় পেয়েছি যে তোমরা বলবা যে আপু ছুটি দেন। আচ্ছা, সো আমাদের পার্ট 7টা শেষ, ঠিক আছে। এখন আমরা কি জানবো, আমাদের প্যাসেজ হিসেবে তো এই জিনিসটা আসবে, তাই না? আমরা যে এত বড় একটা প্যাসেজ পড়লাম, প্যাসেজ হিসেবে তো এটা আসবে। আমরা পাস্ট হিস্ট্রি পড়লাম, আমরা একটু ভিডিওস দেখলাম, শেখ মুজিবুর রহমানের ভাষায় কথাগুলো শুনলাম, প্যাসেজ পড়লাম। এবারে আমাদের জাস্ট অল্প একটু জিনিস আছে যেটা আমাদেরকে পড়তে হবে। দেখো আর কতটুকু পোর্শন বাকি আছে, এই যে অল্প একটু পোর্শন বাকি আছে। তাহলে এবারে আমরা আসি এখন আরো কিছু পড়াই, সেটা হচ্ছে এটা তো একটা সিন প্যাসেজ হিসেবে আসবে। দিতা আপু, ওই যে দিতা আপু তো এখন বলতেছো ঠিকই, দিতা আপু, কিন্তু পরে দিব, যে পরে তোমরা বলবা যে আপু কেন দিচ্ছেন, সময় নাই। বাট সমস্যা নাই, সেটা তোমরা তো নিজেরাই দেখতে পারবা, ওটার জন্যই আমি দেই নাই। বেসিক্যালি ক্লাসটাকে অনেক ইন্টারেস্টিং হতো আর কি, যদি আমি প্রত্যেক পার্টের পরপর দিতাম। তোমরা ভয় লাগাই দাও আমাকে, সত্যি কথা। আচ্ছা, এবারে আসি, তো এটা তো সিন প্যাসেজ হিসেবে আসবে। যারা 2022 এইচএসসি 2022 তাদের জন্য বলতে চাই, 10:30টায় ভাইয়া ক্লাস দিয়েছে। আরে আমার আর বেশিক্ষণ লাগবে না তো, আমার আর 10 মিনিট লাগবে সর্বোচ্চ। মাবিয়া 10 মিনিট লাগবে, তুমি যেতে পারবা ভাইয়ার ক্লাসে, সমস্যা নেই। এখন খেয়াল করো, সিন প্যাসেজের 3টা টাইপ আছে, 1, 2, 3। যারা এইচএসসি 22 তাদের জন্য একটু ব্যাখ্যা করে বলতেছি। এমসিকিউ আসে 5টা, শর্ট কোয়েশ্চেন্স আসে, যেটা আসে তোমার 5টা 10 নাম্বারের জন্য। সিন প্যাসেজ 1 থেকে একটা প্যাসেজ তুলে দেওয়া হবে,
যে কোনো একটা পোর্শন, ধরো আমি এখান থেকে 5 নাম্বারের পার্টটা তুলে দিলাম, এরকম করে আমি হচ্ছে একটা প্যাসেজ দিয়ে দিলাম, দিয়ে সেখান থেকে কি আসবে, এমসিকিউ আসবে এবং শর্ট কোয়েশ্চেন আসবে। এখন সেগুলো লেখার কিছু নিয়ম আছে, তো নিয়মগুলো একটু দেখি। আচ্ছা, সিনোনিম অ্যান্টোনিম যে আমরা যে পড়েছি, আমরা যে ওয়ার্ড মিনিং পড়লাম, এই সেই পড়লাম, কেন? কারণ এমসিকিউ যেটা আসে সেখানে কি আসে দেখো, হোয়াট ডাজ, একটা প্রশ্ন আমি স্টাইল দিয়েছি যে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড কনস্টিটিউশন মিন, বারবার কনস্টিটিউশন পেয়েছি, মানে কি সংবিধান, আইন, শাসনভার, এগুলো না। ডিসঅর্গানাইজড, ডিসঅ্যারেঞ্জমেন্ট, ল, কনফিউশন, মানে অর্থাৎ কোনো একটা শব্দের মিনিং আসতে পারে। এখন মিনিং তো আমরা বাংলায় পড়েছি, সাথে কি এটার সিমিলার ওয়ার্ডস গুলো পড়েছি না, সেটাই কিন্তু আমাদের লাগবে, যে সিনোনিমস যেটা পড়েছি সেটা এখানে লাগবে। চিন্তা করো না, আমি প্রত্যেকটা ক্লাসই, যতগুলা ক্লাস আছে ইনশাল্লাহ বেস্ট ক্লাস হবে। তোমরা কখনো এরকম ক্লাস, অন্য ইংলিশ ফার্স্ট পেপারের এরকম মজার ক্লাস বা এরকম ইনোভেটিভ ক্লাস তোমরা অন্য কোথাও পাবাও না। আর ইনশাল্লাহ যদি, হ্যাঁ, অনেকেই অনেক টিচার অনেক ভালোভাবে পড়ায়, আমি হচ্ছি আমার পক্ষ থেকে, আমি হয়তো তাদের থেকে খারাপই পড়াই, ধরি খারাপই পড়াই, সো খারাপ পড়া হিসেবে আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব যেন তোমাদেরকে বেস্ট ভাবে, যেন তোমরা বোর্ড না হয়, যেন এই 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 45 মিনিট ক্লাস করে তোমরা এটা না বলতে পারো যে আপু কি পড়াইছে কিচ্ছু বুঝি নাই, এরকম যেন না হয়। সো এটাই। আর আমার তো নেক্সট মান্থে সব ইংলিশ ফার্স্ট পেপার ক্লাসই সব অনেক মজা করে পড়ানো হবে, দেখো তোমরা ক্লাস করলেই বুঝবা। তো সিনোনিম অ্যান্টোনিম যে আমি পড়াই, সিনোনিম অ্যান্টোনিম যে পড়াই আমার মেডিকেলের ব্যাচে, তাদেরকে আমি 2টা রুলস, জাস্ট 2টা রুল আমি বলে দিয়েছি যে এই নিয়মটাতেই সিনোনিম অ্যান্টোনিম আসে। যখনই কোনো ওয়ার্ড থাকে সেই সিনোনিম অ্যান্টোনিম হিসেবে সেই ওয়ার্ডটা শুধুমাত্র 4টা, আমি যে পার্ট অফ স্পিচ পড়িয়েছি এতবার, কেন পড়াই দেখো তো খেয়াল করে, সেই ওয়ার্ডটা এই 4টা পার্ট অফ স্পিচেরই হতে পারে, ঠিক আছে? অর্থাৎ নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, মানে কনজাংশন, প্রিপোজিশন, ইন্টারজেকশন, এগুলার কি প্রোনাউন, এগুলার কিন্তু কোনো সিনোনিম অ্যান্টোনিম হয় না। তাহলে সিনোনিম অ্যান্টোনিম কাদের হয়? নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই 4টা পার্ট অফ স্পিচের সিনোনিম অ্যান্টোনিমই হতে পারে। এবারে আসি 2 নাম্বার রুল, এটাকে আমি কেন যে 1 লিখলাম জানি না, এটা 2 হবে। মূল ওয়ার্ডটা যে পার্ট অফ স্পিচের হবে, সিনোনিম অ্যান্টোনিমও সেই পার্ট অফ স্পিচের হবে। তাহলে মূল ওয়ার্ডটা যদি নাউন থাকে তাহলে সিনোনিম অ্যান্টোনিম অবশ্যই নাউনের বসাতে হবে, মূলটা যদি অ্যাডজেক্টিভ হয় সিনোনিম অ্যান্টোনিম অ্যাডজেক্টিভ বসাতে হবে, মূলটা যদি অ্যাডভার্ব হয় সিনোনিম অ্যান্টোনিম অ্যাডভার্ব বসাতে হবে। এবার খেয়াল করি, এই 2টা রুল ফলো করলে তোমার এমসিকিউ ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, কারণ এমসিকিউ আসে এই 2 পদ্ধতি, আমি যে 2টা পদ্ধতি দিয়েছি সেই 2টা পদ্ধতি। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড কনস্টিটিউশন মিন? এখন যখন এরকম একটা অর্থ আসবে, খেয়াল করবা ওই ওয়ার্ডটা অবশ্যই তোমার প্যাসেজে যে অর্থ প্রকাশ করেছে সেই অর্থে বসাতে হবে। এটার যদি একটা আলাদা অর্থ থেকে থাকে, প্যাসেজে যে অর্থটা আছে সেই অর্থ হিসেবে বসাতে হবে। যেমন তোমাদেরকে একটা উদাহরণ দেই, সাপোজ কি উদাহরণ দেওয়া যায়, আচ্ছা ধরো নর্মালি চিন্তা করো যে লার্ন, ডিক্লেয়ার, এখানে যে আমরা পড়েছি ডিক্লেয়ার মানে কি? নর্মালি ডিক্লেয়ার মানে হচ্ছে কি নির্দেশ দেওয়া, কোনো কিছু ডিক্লেয়ার মানে নির্দেশ দেওয়া, কিন্তু এখানে কিন্তু কয়েকবার জারি করা অর্থ কিন্তু ডিক্লেয়ার বলেছে, তাই না? মুভমেন্ট মানে কি? মুভমেন্ট মানে আন্দোলন, কিন্তু মুভমেন্ট মানে কি? নড়াচড়াও তো বোঝানো যায় না। সো দেখো এই প্যাসেজের মধ্যে যেটা আছে অর্থ, এখানে আন্দোলন বুঝিয়েছে, সো এখানে আন্দোলনটাতেই বসাতে হবে। তাহলে এমসিকিউ কয়টা প্রকারে আসে? 2টা প্রকারে। 1 নাম্বার প্রকার হচ্ছে কোন একটা ওয়ার্ডের মিনিং বা সিমিলার ওয়ার্ডস জানতে চাবে, ঠিক আছে? জানতে চাইলো, সেক্ষেত্রে কি হবে, সেই ওয়ার্ডটা আমার খেয়াল করতে হবে, সিমিলার ওয়ার্ডসটার 2টা রুল আছে। একটা হচ্ছে সেই ওয়ার্ডটা যে পার্ট অফ স্পিচের, এই ওয়ার্ডটা প্যাসেজটাতে যে অর্থে প্রকাশ হয়েছে সে অর্থে বসাতে হবে। 2 নাম্বার পয়েন্ট, এটা তোমরা একটু এটা তুমি একটু নোট করে নাও, হ্যাঁ একটু টুকে নাও কোনো একটা খাতায় বা কাগজে, আমি একটু বলে নিচ্ছি, কথাটা লেখা নাই। 1 নাম্বার হচ্ছে যে প্যাসেজে যে অর্থ আছে সে অর্থে বসবে প্রথমটার জন্য, এবং 2 নাম্বার হচ্ছে এটা যে পার্ট অফ স্পিচ, দেখো এটা যে 4টা পার্ট অফ স্পিচেরই হতে পারে, সর্বোচ্চই 4টা পার্ট অফ স্পিচের হতে পারে, এবং এই 4টার যে কোনো একটা বসবে আর কি। সো ওয়ার্ডটা যে পার্ট অফ স্পিচ বসবে এটা যদি নাউন হয়ে থাকে তাহলে অপশনও নাউনই বসতে হবে। খেয়াল করো অপশন ডিসঅর্গানাইজড একটা ভার্ব, তাই না? ডিসঅর্গানাইজড ভার্ব, কনস্টিটিউশন নাউন, হইলো মিললো না, তাহলে এটা প্রথমেই কাটা, অর্থ মিললেও কাটা।
ডিসঅ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে, নাউন, কনফিউশন নাউন, ল নাউন। এই তিনটার মধ্যে এবারে অর্থ কোনটার সাথে যায়? কনস্টিটিউশন এখানে কি অর্থে ব্যবহার হয়েছে? আইন, শাসনভার, এগুলো হিসেবে। তাহলে ল হবে অ্যান্সার, কারেক্ট অ্যান্সার ল। অনেকেই কারেক্ট অ্যান্সার দিয়ে দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। সো এটা কারেক্ট অ্যান্সার কেন হবে, কিভাবে হবে এটা বুঝতে পেরেছি। তাহলে এমসিকিউ দুইটা ভাবে আসে, এই একটা ভাবে আসলো, এটা গেল। ঠিক সেম 2 নাম্বারটার জন্য যে কোনো একটা ওয়ার্ড সেটা প্যাসেজে কোন অর্থে আছে সেটা বের করতে হবে এবং প্যাসেজটার অর্থটাই বসাতে হবে। যদি প্যাসেজটার অর্থ না থাকে প্যাসেজটার পার্ট অফ স্পিচ অনুযায়ী বসাতে হবে। দ্য পিপল অফ দ্য বেঙ্গল নাও ওয়ান্ট দেয়ার রাইটস। রাইটস ছিল, রং তো না, স্লেভারি তো না, ল্যাঙ্গুয়েজ তো না। তাহলে এই হচ্ছে গেল আমাদের এমসিকিউ কিভাবে আসে। এখন সিন প্যাসেজ 1 হিসেবে এই প্যাসেজটা খুবই আনইম্পর্টেন্ট বলতে গেলে একদমই ইম্পর্টেন্ট না সিন প্যাসেজ 1 এর জন্য, তাই আমি এটাকে সেমি ইম্পর্টেন্টে ফেলিয়েছি, কেননা সিন প্যাসেজ 1 এটা আসেই না। শর্ট কোয়েশ্চেন কিভাবে লিখতে হয় খেয়াল করি। শর্ট কোয়েশ্চেন 1 বা 2 লাইনে লিখতে হয়। সর্বোচ্চ কয় লাইনে লিখতে হয়? 1 বা 2 লাইনে সর্বোচ্চ লিখতে হয়। তো লিখলাম, এখন 1 বা 2 লাইনে লিখবো। কোয়েশ্চেন কিরকম হয়, কোয়েশ্চেনটা কিরকম প্যাটার্নে আসে সেটা দেখি। 4টা ভাবে কোয়েশ্চেন আসতে পারে। WH কোয়েশ্চেন, WH শব্দগুলো দিয়ে প্রশ্ন করলে। প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব, তোমাদেরকে যে ভার্ব পড়িয়েছি তোমরা বলতে পারো যে আপু আপনি বেসিক পড়াইছেন, কেন পড়াইছেন, দরকার কি ছিল, ক্লাস এগুলার জায়গায় একটু ভালো করে রিল্যাক্স ভাবে প্যাসেজ পড়াইতেন বা অন্য আমার কোনো গ্রামার পড়াইতেন, কেন পড়াইছি এবার খেয়াল করো। দেখো আমরা অক্সিলারি ভার্ব দুই রকম পড়েছি না, প্রাইমারি অক্সিলারি আর মোডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি কোনগুলো? ডু, ডাজ, ডিড, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলা। সো এইগুলা হবে প্রাইমারি অক্সিলারি, এগুলা দিয়েও কোয়েশ্চেন শুরু হতে পারে। এবং 2 নাম্বার হচ্ছে মোডাল অক্সিলারি, অর্থাৎ ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এগুলা। আর 4 নাম্বার প্রশ্ন হচ্ছে এক্সপ্লেনেশন আসতে চাইতে পারে, ডিসক্রাইব আসতে পারে। তখন আমি কি ইউজ করব? 2 লাইনে লিখবো এবং অ্যান্ড যুক্ত করে বা এরকম কিছু করে লিখবো। আচ্ছা, WH কোয়েশ্চেন সাধারণত প্রশ্ন থেকে আমরা অ্যান্সার করি, প্রশ্নের অংশটাকে আমরা তুলে দিই। যেমন হোয়াট ডু দ্য পিপল অফ বেঙ্গল ওয়ান্ট নাও? দ্য পিপল অফ বেঙ্গল ওয়ান্ট ড্যাশ নাও, বা নাও দ্য পিপল অফ বেঙ্গল ওয়ান্ট, বা দ্য পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট ডট ডট ডট, যেটা চায় সেটা দিবা। তাহলে প্রশ্ন থেকে লাইনটার অল্প একটু তুলে দিবা। অলওয়েজ ডিড বঙ্গবন্ধু লঞ্চ 6 পয়েন্ট মুভমেন্ট, এটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব বা মোডাল অক্সিলারি, এরকম আসতে পারে। অবশ্যই সেখানে কি দিতে হবে? ইয়েস বা নোতে অ্যান্সার করতে হবে। দিয়ে ইয়েস বঙ্গবন্ধু লঞ্চড 6 পয়েন্ট মুভমেন্ট ইন 1966 লাইনটা তুলে দিবা, শেষ। এক্সপ্লেইন বা ডিসক্রাইব আসতে পারে, সেক্ষেত্রেই তোমার কয় লাইন হবে? সেক্ষেত্রে হচ্ছে কনস্টিটিউশন অ্যাডভার্ব না, কনস্টিটিউশন এখানে নাউন হিসেবে ইউজ হয়েছে, তাই না? একটা সংবিধান, আইন, এটা একটা নাউন হিসেবে ইউজ হয়েছে। ওকে, তাহলে 3 নাম্বার প্রশ্নটা খেয়াল করো, যেটা এক্সপ্লেনেশন বা ডিসক্রাইবে আসতে পারে। সেক্ষেত্রে তোমরা 2 লাইন দিলা, 2 লাইন দিয়ে অ্যান্ড দিয়ে যুক্ত করে, কোনো যদি আরো একটা লাইন মনে হয় অ্যান্ড দিয়ে যুক্ত করে দিলা বা এরকম কিছু করে দিলা, বুঝছো? তো ডিসক্রাইব দ্য সিগনিফিকেন্স অফ দিস স্পিচ, দ্য স্পিচ ইজ সিগনিফিকেন্ট বিকজ বা অ্যাজ, এরকম করে ডিসক্রাইব করলে সেখান থেকে, অর্থাৎ প্রশ্ন থেকে কিছু অংশ দিয়ে স্টার্ট করবা অলওয়েজ। এটা আমি আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল, মানে আমি এসএসসি এইচএসসি তে এরকম করতাম, সো এটা দিয়েছি। ওকে, এবারে আসি সিন প্যাসেজ 2। তাহলে সিন প্যাসেজ 2টা একটু খেয়াল করি। সিন প্যাসেজ 2 থেকে কিরকম প্রশ্ন আসে? ফ্লো চার্ট আসে। দেখো আমি লেট করে দিয়েছি একটা, এই কালারটা এত সুন্দর, এই কালারটা হচ্ছে ম্যাজেন্টাও না পিঙ্কও না, আমার কালারটা অনেক ভালো লাগছে, কেমন জানি একটা সুন্দর কালার। আচ্ছা, তো ফ্লো চার্টটা খেয়াল করি। সিন প্যাসেজ 2তে ফ্লো চার্ট আসে এবং দেখো রিড দ্য ফলোইং প্যাসেজ, বলবে প্যাসেজটা পড়ো, মেক আ ফ্লো চার্ট, একটা ফ্লো চার্ট করো। শোয়িং দ্য ডিরেক্টিভস বঙ্গবন্ধু গেভ, ডিরেক্টিভ মানে কি? নির্দেশিকা না? বঙ্গবন্ধু যে নির্দেশিকাগুলো দিয়েছেন আগেইনস্ট দ্য দেন পাকিস্তানি রুলার্স, পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে যে নির্দেশিকাগুলো দিয়েছেন বা পাকিস্তানি শাসকদেরকে যে নির্দেশিকাগুলো দিয়েছেন সেটা ফ্লো চার্টের মাধ্যমে তুলে ধরো। শোয়িং এবং 1 ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া আছে, ঠিক আছে? এরকম একটা প্যাসেজ থাকবে, এরকম করে কোয়েশ্চেনটা থাকবে। এখন তোমরা বলবা যে আপু অনেক এই ফ্লো চার্ট কিন্তু অনেকে অনেকভাবে করে, ঠিক আছে? ফ্লো চার্টটা অনেকে অনেকভাবে করতে বলে তোমাদেরকে। আজকে আমি তোমাদেরকে যেটা বলবো, আমি ইউটিউবে ঘাটাইছি, অনেককে দেখছি, অনেকে অনেকভাবে শিখায়,
এক একজন এক একভাবে শিখায়। আমি যেটা ঘাটাইছি এটা দিয়ে আমি আমার এইচএসসি পার করেছি, এবং এইটা হচ্ছে আমার মনে হয় তোমাদের কাছে বেস্ট হবে। জানি না এবার বাকিটা। দেখো, ফ্লো চার্ট লিখতে হলে, ফ্লো চার্ট এভাবে থাকে, অনেক সুন্দর করে থাকে না? তো প্রথমে কি করবা, ফ্লো চার্ট করবা কিভাবে ওটার একটা নিয়ম দিচ্ছি। অর্থাৎ বক্সে লিখবা, পাশাপাশি বা নিচে নিচে। পাশাপাশি লিখলে ভালো, যেহেতু প্রশ্নে কি থাকে, পাশাপাশি থাকে, কিন্তু বড় লাইন হলে নিচে নিচে লিখবা, তাহলে দেখতে সুন্দর লাগবে। সেম বক্স করবা প্রত্যেকটার, পেন্সিল বা কলম যে কোনো কিছু ইউজ করতে পারো, এটা কোনো সমস্যা নাই। ইনক্লুডিং দ্য ফার্স্ট বক্স। অনেকে বলে কি প্রথমটা লেখো না, প্রথমটা না লিখে 2 3 4 5 6 কে 1 2 3 4 5 দাও। আমি বলবো প্রথমটা লিখবা। প্রথমটা তোমাদেরকে দিয়েছে কি এভাবে করে লেখার জন্য, এটা একটা স্ট্র্যাটেজি ফলো করার জন্য দিয়েছে, তো তুমি প্রথমটা কেন লিখবা না? লেখা উচিত। আচ্ছা, সো প্রথমটাও তুললা, কেননা না হলে তো তুমি শুরুই করলা না। একটা জিনিসকে শুরু না করলে কি তোমার ফ্লো চার্ট হইলো? এখন আমি বলতেছি নাউনের ক্লাসিফিকেশন ফ্লো চার্ট করে দিলাম, নাউন 2 টাইপস, এরকম এরকম লিখলাম, নাউনই লিখলাম না, তো আমি কি বুঝতে পারবো জিনিসটা কি দিয়ে কি হলো? না। সো অবশ্যই কি করবা, প্রথম বক্সগুলা এভাবে পাশাপাশি লিখবা, ইনক্লুডিং দ্য ফার্স্ট বক্স সহ, পেন্সিল বা কলম যে কোনো ভাবে করতে পারো। গিভ অ্যারোজ নাম্বার এভরি স্টেপস। এই যে এখানে অ্যারো থাকে, অ্যারো চিহ্ন থাকলে অ্যারো চিহ্ন দিবা, অনেক সময় না থাকতে পারে, অনেক সময় ডট ডট থাকে, ডট ডট থাকলে ডট ডট দিবা। নাম্বার দিবা, এই যে দেখো 1 2 3 4 5 6, নাম্বার থাকলে নাম্বার দিবা, ABCDEF থাকলে ABCDEF দিবা, যেভাবে থাকবে সেভাবে দিবা, একদম এক্স্যাক্টলি এভাবে দিবা, তাহলে দেখবা নাম্বার অটোমেটিক্যালি তুমি পাবা। বুঝতে পারছো? এখানেই কিন্তু তোমার হয়ে গেল। বক্স করা খুবই সোজা, আমি বলি স্কেলটাকে ধরে একদম এই পাশে একটা লম্বা টান দিয়ে দিবা। আমি যেটা করতাম, স্কেলটাকে ধরে একবার এই পাশে একটা লম্বা টান, একবার এই পাশে একটা লম্বা টান, এরপর সোজা একটা টান লিখলাম। তারপর ধরো এক লাইনে হয়ে গেল, তাহলে নিচে একটা টান দিয়ে দিলাম, এরপরে একটু গ্যাপ দিয়ে আরেকটা টান দিলাম, একটা সেন্টিমিটার, যত 2 সেন্টিমিটার বা নিচে এয়ালিয়ে তারপরে একটা এভাবে টান দিলাম, তারপরে আবার দিলাম 2 পাশ, তারপর আবার টান দিলাম, এরকম করে। আই নো এক এক স্যার এক এক ভাবে করতে বলে, বাট এই নিয়মটা করো, ইনশাল্লাহ কেউ কাটবে না আশা করি। এই গেল হচ্ছে গিয়ে ফ্লো চার্টের নিয়ম, ঠিক আছে? আচ্ছা, যার খিদা লেগেছে, আপু তোমার যদি খিদা লেগে থাকে তুমি চলে যাও, আমি কি তোমাকে আটকে রাখছি? বা তুমি আমার ক্লাস করতে করতেও খেতে পারো, ওটা কোনো সমস্যা নেই, কিন্তু আমার নিজেরই তোমাদের যদি একটু পড়ানো বাকি থাকে, সেটাকে এখন আমি না পড়িয়ে, আমি তো বললাম যে 40 45 বাজবে আজকে, অনেক বড় একটা জিনিস পড়াইলাম আপু, আমার নিচে, আমি তো রেস্ট নিতে আমারও মন চাইতেছে 1 2 মিনিট রেস্ট নিয়ে, কিন্তু তোমরা তাড়াহুড়া করতে চাও দেখে আমি তোমাদের রেস্টও দিই না। আচ্ছা, শুরু করি তাহলে। ফ্লো চার্টের ভিতরে লেখাগুলো লেখার নিয়ম। এবারে ভিতরে লেখাগুলো কিভাবে লিখবা, এটা নিয়ে অনেক ব্যক্তির অনেক রকমের কথা, তো আমি খুব সংক্ষেপে বলবো। ফার্স্ট বক্সের ফার্স্ট ওয়ার্ড যে পার্ট অফ স্পিচের যে টাইপ হবে, একেবারে মাথায় আজকে ঢুকায় নাও। ফার্স্ট বক্সের ফার্স্ট ওয়ার্ড যে পার্ট অফ স্পিচের যে টাইপ হবে, এতদিন পার্ট অফ স্পিচ কি শুধু শুধু পড়িয়েছি আপু? দেখো, যে পার্ট অফ স্পিচের যে টাইপ হবে, অর্থাৎ ভার্বের অনেকগুলো টাইপ আছে না, নন ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব, যে টাইপ হবে বাকিগুলো সেভাবেই শুরু করতে হবে। যদি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় বাকিগুলোও ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে, যদি স্মল লেটার দিয়ে শুরু হয় বাকিটাও স্মল লেটার দিয়ে শুরু হবে। তাহলে প্রথম পয়েন্টটা সবার মাথার মধ্যে একদম গেঁথে ফেলো, জীবনে ফ্লোচার্ট ভুল হবে না। আমি এটা খেয়াল করি, এখানে কি আছে, লিসেনিং টু হিজ ডিমান্ডস, লিসেনিং ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু করলো, তাই না? ফার্স্ট বক্সের ফার্স্ট ওয়ার্ড লিসেনিং, সেটা যে পার্ট অফ স্পিচের ভার্ব প্লাস আইএনজি যে টাইপ দিয়ে হলো, বাকিগুলার সেভাবেই শুরু করতে হবে, এবং লিসেনিং এর এল বড় হাতের, সো তুমি বড় হাতের দিয়েই সবগুলা লিখবা। ওকে, লেখা অবশ্যই শর্ট সেন্টেন্স বা ফ্রেজ হবে। অনেক বিশাল বড় লিখতে আসে, একটা বক্সের মধ্যে লিখতে আসে এমন করা যাবে না। ছোট সেন্টেন্স হবে, ফ্রেজও হতে পারে, যদি সাবজেক্ট না থাকে তাহলে ফ্রেজ হবে, যদি সাবজেক্ট দিয়ে সেটা শুরু হয় প্রত্যেকটার ক্ষেত্রে সে সাবজেক্ট বসাইতে হবে। সাধারণত সাবজেক্ট দিয়ে কখনো শুরু হয় না, বাট প্রথমটা করা থাকলেই বুঝতে পারবো। প্যাসেজের সিকোয়েন্স অবশ্যই মেনটেন করতে হবে। এই যে একটা প্যাসেজ দিলাম, একবার এই লাইন নিলাম, নিচে দিয়ে আরেক লাইন নিলাম, ওভাবে লেখা যাবে না, তাহলে সিকোয়েন্স মেনটেন করতে হবে। তাহলে ফ্লো চার্টের এই 5টা নিয়ম, ফ্লো চার্ট পাশাপাশি নাকি নিচে নিচে দিলে ভালো হয়। যদি ধরো একদম একটা তোমাকে ফ্লো চার্ট দিল যেটার মধ্যে একটা ছোট্ট ওয়ার্ড বা 2টা ওয়ার্ড দিয়ে শেষ হয়ে যাচ্ছে, কথা ক্লিয়ারলি শোনো,
দুইটা ওয়ার্ড দিয়ে শেষ হয়ে যাচ্ছে, তাহলে প্রত্যেকটা তো দুইটা তিনটা ওয়ার্ডের মধ্যে শেষ হয়ে যাবে, সেক্ষেত্রে তুমি পাশাপাশি লিখতে পারো। কিন্তু দেখতেছো যেটার একটা লাইন আছে বা একটা বড় সেন্টেন্স আছে বা বাকিগুলো একটু বড় বড়, তাহলে তো তুমি পাশাপাশি লিখলে আটবে না, সেক্ষেত্রে তুমি নিচে নিচে করতে পারো। আর পাশাপাশি তো সুন্দর, মানে পাশাপাশি ভালো না, এবার এখানে পাশাপাশি প্রশ্নে দেওয়া আছে পাশাপাশি, তোমাকে তো প্রশ্নটা ফলো করলে তুমি বেশি নাম্বার পাবা। বাট তোমাকে যদি বড় বড় সেন্টেন্স দিয়ে দেওয়া থাকে তাহলে তো তুমি লিখতে পারবা না, সেক্ষেত্রে এবং অনলি দেন তুমি নিচে নিচে করবা, সেন্টেন্সের উপর ডিপেন্ড করে। আচ্ছা, তারপরে আসি, এই ফ্লোচার্টের 5টা লাইন নিজের মনের মধ্যে গেঁথে নাও। সেন্টেন্সে সাবজেক্ট লেখা যাবে না এমন একটা রুল পড়ছিলাম আপু, রুলটা কি ভ্যালিড? আচ্ছা, আমি তোমাকে এই যে প্রথম রুলটা দিলাম, আমি বললাম না অনেক মানুষ অনেক রুল দেয়, দরকার নাই, তুমি প্রথম রুলটা ফলো করবা। খালি কি রুল ফলো করবা? প্রথম রুলটা ফলো করবা। ফার্স্ট বক্সের ফার্স্ট ওয়ার্ড যে পার্ট অফ স্পিচ দিয়ে শুরু হয়, যে পার্ট অফ স্পিচের যে টাইপ দিয়ে শুরু হয়, বাকিগুলো সেইভাবে শুরু করতে হবে। অর্থাৎ এখানে আছে লিসেনিং টু হিম হিজ ডিমান্ডস, যদি শুরু হইতো প্রোনাউন দিয়ে হিজ ডিমান্ডস, তাহলে হিজ এই হিজ সেই এরকম এরকম হইতে হইতো। যদি শুরু হইতো টু হিজ ডিমান্ডস, তাহলে টু দিয়ে শুরু হইতো। যদি শুরু হইতো হ্যাড লিসেন্ড টু হিজ ডিমান্ডস, তাহলে হ্যাড ডান দিস, হ্যাড ডান দ্যাট, এরকম করে হইতো। যদি শুরু হইতো হি হ্যাড লিসেন্ড টু হিজ ডিমান্ডস, তাহলে প্রত্যেকটাতে হি হ্যাড দিয়ে শুরু হইতো। অর্থাৎ রুল একটাই এবং এটাই আজীবনের জন্য রুল। সাবজেক্ট বসবে না, এই বসবে না, সেই বসবে না, এত কথা আমি বুঝি না। আমি ছোটবেলায় আমি আমার এসএসসি এইচএসসি তে ফ্লোচার্ট এভাবে পড়ছিলাম, এভাবে ইনশাল্লাহ আমার তোমাদেরও ইনশাল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, সাবজেক্ট দিয়ে, বাট কথা হইতেছে সাবজেক্ট দিয়ে ফ্লোচার্ট শুরু করে না, মানে প্রথমটাতে সাবজেক্ট দিয়ে কখনোই থাকে না। সো আলটিমেটলি তোমাদেরও সাবজেক্ট কখনো লেখার চান্স নাই, এটাই হয়তো এই জন্য হয়তো বলে থাকতে পারে। তো এই গেল ফ্লোচার্টের রুলস নিয়ম। এবার আমি আমার অ্যান্সারটা দিয়ে দিয়েছি। আমার অ্যান্সার যেটা, ওই যে আমরা যেটা যে শর্তগুলো চেয়েছিল তাই না, ওগুলো আমি দিয়েছি। তো দেখো, লিসেনিং দেওয়ার কারণে উইথড্র হয়ে যাবে উইথড্রয়িং, রিটার্ন হয়ে যাবে রিটার্নিং, ইনভেস্টিগেটিং হবে। আমি এখানে কি, হ্যাঁ এটা আমি তো ইনভেস্টিগেট রেখে দিছি, ইনভেস্টিগেটিং, ট্রান্সফারিং, গিভিং। ঠিক আছে, তাহলে এটা বুঝতে পারতেছো? এভাবে শুরু করবা, লাইনগুলা ফ্রেজের মাধ্যমে লিখবা, অনেক বড় করবা না, সিকোয়েন্স মেনটেন করবা, বাস তিনটা কথায় শেষ, আর কিছু না। বক্সগুলো একটা সুন্দর করে লিখবা, মেপে মেপে লিখবা, একদম দেখতেও সুন্দর লাগবে। ছাক্কা নাম্বার 10-10-এর মধ্যে 8-9 তো পাওয়াই যাবে। লাস্ট যে কথা, এবং সিন প্যাসেজ 2 এর জন্য কিন্তু আমাদের এই প্যারাটা ইম্পর্টেন্ট, সিন প্যাসেজ 3 এর জন্য ইম্পর্টেন্ট, এর জন্য 3টাও শেষ করে দিই। যে সামারি আসে সিন প্যাসেজ 3 তে, আসে কি সামারি। ধরো একটা প্যাসেজ দিয়ে দিল, রাইট এ সামারি অফ দ্য ফলোইং প্যাসেজ ইন ইওর ওন ওয়ার্ডস, এরকম একটা প্যাসেজ দিয়ে দিল। তাহলে অ্যান্সার কিভাবে করবা? হাতে একটা পেন্সিল নিবা বা কলম নিবা, যেটাই নাও, পেন্সিল নিলে বেস্ট, পেন্সিলই নিতাম আমি, নিয়ে প্যাসেজটা পড়তাম। প্যাসেজটা একবার পড়ছি, সাধারণত প্রথম আমি তো সব প্যাসেজই পড়ে যেতাম সবসময়, মানে আমার প্যাসেজ পড়তে এমনি মজা লাগতো, পুরা প্যাসেজ পড়ে যেতাম। তো পরীক্ষার হলে দেখতাম, স্কুলে বা কলেজে পরীক্ষার হলে দেখতাম প্যাসেজটা, তো আরে এটা তো পরিচিত প্যাসেজ, আর বহুবার পড়া হইলে প্যাসেজটা পরিচিতই লাগে, প্যাসেজটা পড়ে আর প্রথমবারেই সময় নষ্ট করতে হয় না। বাট তারপরেও তুমি যখন দেখছো আরে এই প্যাসেজ আসছে, তারপর একটু পড়ে নিও, দ্রুত একটু পড়ে নিও। আর তুমি যদি পড়ে থাকো, বা এখন যেভাবে আমি পড়াচ্ছি এভাবে যদি পড়ে থাকো, তাহলে কোনো সমস্যা হবে না, একবার দুইবার দেখলেই হয়ে যাবে। আমি টায়ার্ড। আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে সামারির প্যাসেজ। তো সামারির প্যাসেজটা প্রথমে একবার পড়লা, তারপর আন্ডারলাইন করবা কিওয়ার্ডস গুলা, যেগুলো ইম্পর্টেন্ট তোমার কাছে মনে হচ্ছে, রিপিটেডলি মেড দ্য যে ক্রিমসন উইথ ব্লাড, এটা ইম্পর্টেন্ট, ব্লাড শেড হয়েছে কোন সালে, তারপরে গভর্নমেন্ট ফর্ম করতে দেয়নি, এরকম পয়েন্টগুলোকে কিওয়ার্ডগুলোকে দাগাই নিলা। পেন্সিল দিয়ে আমি এরকম করি দাগাই নিতাম। আচ্ছা, তাহলে তোমরাও দাগাই নিলা। স্টার্ট, এরপরে লেখা শুরু করবা। লেখা শুরুর সময় আমি জিনিসটা করতাম, বাট এই জিনিসটা এখন দেখি কাউকে করতে দেখি না, সেটা হচ্ছে সামারি এর উপরে আমি একটা বক্স করে, বা একটা চারকোনা বক্স বা ঘনকের মতন বক্স করে সামারি কোলন দিয়ে সামারি লেখা শুরু করতাম। তোমরা কি করো নাকি জানি না, আমি এটা করতাম, এখন দেখি না যদিও করতে। অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নং এত, তারপর সামারি কোলন দিয়ে বা সামারাইজেশন কোলন দিয়ে তারপর সামারিটা লিখতাম। আমার এটা ভালো লাগতো, এটাকে একটু কালার করে দিতাম, নিচে একটু দাগ দিতাম, দেখতে সুন্দর লাগতো। সুন্দরের যে কত পয়েন্ট আপু, সুন্দরের পয়েন্ট
এর আসলে অনেক ভ্যালু। আমার থেকেও ভালো অনেকে পরীক্ষা দিচ্ছে, কিন্তু অনেকেই বৃত্তি পায় নাই। ওই যে বৃত্তিতে যে নাম্বার দেখে, ওইটাই আসলে বৃত্তি পাওয়ার জন্য অবশ্যই সুন্দর হাতে লেখা থাকা, সুন্দর হাতে লেখা না হইলেও প্রেজেন্টেশন সুন্দর হইলেই চলবে। আচ্ছা, তাহলে স্টার্ট করব কি দিয়ে? দিস ইজ দ্য টেক্সট অর প্যাসেজ দ্যাট ডিলস উইথ অথবা দ্যাট ইজ অ্যাবাউট। টেক্সট অর প্যাসেজ কেন দিলাম? প্রশ্ন পড়বা, রাইট আ সামারি অফ দ্য ফলোইং প্যাসেজ বলতেছে নাকি টেক্সট বলতেছে? এখানে যদি প্যাসেজ লেখা থাকে প্যাসেজ লিখবা, এখানে যদি টেক্সট লেখা থাকে তাহলে টেক্সট লিখবা। এই যে ব্যক্তি লিখেছো ফ্লোচার্ট এক আতঙ্কের নাম আহসান, আজকে বলো, আজকে আপুর ফ্লোচার্ট পড়ার পরে তোমার কি কঠিন লাগছে? সত্যি একটা একেবারে সত্যি অ্যান্সার দিবা। এখন তোমাকে যদি লিখতে দিই তুমি নিজেই বলবা যে আল্লাহ ইজিলি করা যায়, তারপরে তুমি সত্যি অ্যান্সার দাও। তোমার কাছে কি এখন কঠিন লাগবে? আশা করি লাগবে না। আচ্ছা, আমি শেষ করে দিচ্ছি। এটাই লাস্ট আমাদের টপিক এবং এটাই লাস্ট আমাদের স্লাইড। তাহলে কি করব? আমরা প্রথমে প্যাসেজটাকে হালকা পাতলা একটু পড়ে নিব। পড়ে নেওয়ার পর ইম্পর্টেন্ট যেগুলো লাগবে আমরা সেগুলোকে একটু কি পয়েন্টগুলোকে দাগায় নিব। এরপরে আমরা খাতার মধ্যে অ্যান্সার টু দ্য কোশ্চেন অং এত সামারাইজেশন এরকম করে তোমার দিতে মন চাইলে সামারি লিখলাম। লেখার পরে কোলন দিয়ে তারপর শুরু করলাম। শুরু করে কি করব? স্টার্টিংটা অলওয়েজ এভাবে করতে হবে, দিস ইজ দ্য টেক্সট অর প্যাসেজ। টেক্সট অর প্যাসেজ কোত্থেকে নিব? এখানে প্রশ্ন পড়বো, প্রশ্নে যদি টেক্সট থাকে প্রশ্নে টেক্সট দিবা, প্যাসেজ থাকলে প্যাসেজ দিবা, প্রশ্নে যেটা থাকবে সেটা দিবা, সহজ কথা। তাহলে দিস ইজ দ্য টেক্সট দ্যাট ডিলস উইথ বা দ্যাট ইজ অ্যাবাউট দিয়ে শুরু করলা ডট 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 ডট। কখনো হুবাহু প্যাসেজ থেকে লাইন তুলবা না, নাম্বার কম আসবে। আমি সামারি সবসময় ভুল করতাম, আমার কাছে ফ্লোচার্ট মজা লাগতো, আমার কাছে সামারি ভুল বিরক্ত লাগতো। একে তো লিখতে হয় একটু বেশি, আর হচ্ছে গিয়ে সামারি ফ্লোচার্ট থেকে তো বেশি লিখতে হয়, আর সামারি হইতেছে তোমার নিজের ভাষায় লিখতে হবে। তারপরে হচ্ছে কাহিনী আছে অনেক, স্টার্টিং করতে হবে, একটা স্টার্টিং থাকতে হবে সুন্দর একটা, দ্য প্যাসেজ, দিস ইজ দ্য প্যাসেজ বা দিস প্যাসেজ ডিলস উইথ, এরকম করে শুরু করব। তাহলে এই দিয়ে শুরু করলা এবং রাইট, কখনো আমি ভুলে লাইনগুলো সেম রাখতাম, কখনো সেম করবা না, একটু হইলেও চেঞ্জ করে দিবা। একটু মানে তোমার যদি একদমই তুমি চেঞ্জ করতে কিছুই পারতেছো না, কিছুটা হইলেও চেঞ্জ করবা। ডিক্লেয়ারিং দ্য মার্শাল ল মানে টাইপটা চেঞ্জ করে দিবা। যদি অন্য কোনোভাবে চেঞ্জ না করতে পারো সেন্টেন্সের টাইপটা চেঞ্জ করে দিবা, সিম্পল সেন্টেন্স করে দিবা, কমপ্লেক্স সেন্টেন্সগুলোকে এরকম করে দিবা, মানে কোনো না কোনোভাবে চেঞ্জ একটু হইলেও করতে হবে। তাহলে ডিরেক্ট লাইন কখনোই তোলা যাবে না, নিজস্ব ভাষায় লিখবা। মেইনটেইন দ্য সিকোয়েন্স, আবার ফ্লো চার্টের মতো এখানেও কি করতে হবে? সিকোয়েন্স মেইনটেইন করতে হবে, এবং সিকোয়েন্স মেইনটেইন করার সময় খেয়াল করতে হবে সেন্টেন্স যেগুলো তুমি লিখতেছো সেগুলো যেন অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, অর্থাৎ অ্যাফার্মেটিভ বা নেগেটিভ এই দুটো সেন্টেন্সই যেন হয়। মোস্টলি তুমি আবার কোনো ইম্পারেটিভ সেন্টেন্স কাউকে নির্দেশনা তো দিতে পারো না, তুমি সামারি লিখতেছো। আমার মনে হইতেছে ও টন্ট মারলো। আজান, তুমি কি আমাকে টন্ট মারলা এই কথাটা বললে? না আপু, অনেক সহজ লাগতেছে। আমার তো মনে হচ্ছে তুমি টন্ট মারছো। না বাবা, আমি এত ভালো পড়াই না। তোমরা একটু প্র্যাকটিস তো করতেই হবে। আচ্ছা, মোস্টলি সিম্পল কেন? অনেকে বলতে পারি সবসময় সিম্পলে লিখবা, না, সিম্পল ছাড়াও তুমি কমপ্লেক্স বা কম্পাউন্ডেও লিখতে পারো, বাট চেষ্টা করবা শুরুর দিকের গুলো সিম্পল, একদম সিম্পল রাখার। একটা দুইটা কমপ্লেক্স বা কম্পাউন্ড অ্যাড করলে দেখতে খারাপও লাগে না, বরং আরো সুন্দর লাগে। সো এই গেল হচ্ছে কাহিনী। সিকোয়েন্স মেনটেন করলা। রাইট ইন আ সিঙ্গেল প্যারাগ্রাফ, নট টু শর্ট নট টু লং। মজার কথা না, ছোট না বড় না, কি লিখবো তাহলে? কোন সাইজে লিখবো? মাঝারি একটা সাইজে লিখবা, একটা প্যারাগ্রাফের মধ্যে লিখবা। এই রুলটা ফলো করে তোমাদের আজকের হোম টাস্ক, আজকের মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্স জানি কি? আল্লাহ নেয় না, তুমি আমার ক্লাস 2 বার করছো, তুমি আমার মেডিকেলটাতেও ভর্তি ছিলা, এটা বললেই হইলো। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে অ্যাফার্মেটিভ, যেটার একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ রূপে প্রকাশ পায় সেন্টেন্সটা। সেন্টেন্সে তো ভালো করে বুঝাই দিবই, আপাতত বুঝাই দেওয়া যে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, এবং সেটা হচ্ছে তোমার সাবজেক্ট অবশ্যই থাকবে, সবগুলোতে সাবজেক্ট থাকে না, এবং সেখানে কোনো কোয়েশ্চেন থাকবে না, একটা অ্যাফার্মেশন অথবা নেগেশন অর্থ বুঝাবে। ওকে, তাহলে এই গেল আমাদের সামারি। এই সামারিটা কি করবা তোমরা সবাই? হোম টাস্ক, এটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম। তাহলে এই সামারি লেখার নিয়মটা একটু দেখে নিবা, এবং যেভাবে যেভাবে বলছি ঠিক সেভাবে লিখে সবাই আমাকে ছবি তুলে আজকের মধ্যে পাঠাবা। Thank you very much for staying with me, and now I am signing off.
আই হোপ ইউর অল ওয়েল অ্যান্ড আজকের ক্লাসটা আমি আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। ভালো লেগেছে কিনা খারাপ লেগেছে এটা গ্রুপে তো জানাবাই। আর এই তো আমাদের সাথে যুক্ত থাকো, নেক্সট মাসেও সবাই যুক্ত হয়ে যাও। নেক্সট মান্থেও আমরা হচ্ছে জোস ভাবে এভাবে করে সবগুলো শেষ করব। আর আজকে এই মাসের তো আরেকটা ক্লাস বাকি আছে, ওটা নেক্সট মাসেই হবে। সো ওকে, সি ইউ সুন। আল্লাহ হাফিজ, টাটা।